চলতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, ফাউন্ডেশন ইংলিশ কোর্সের ট্রেনার। প্রেজেন্টেড আমরা আজ তোমাদের সাথে আমাদের ফাউন্ডেশন ইংলিশ কোর্সের তৃতীয় ফ্রি লাইভ ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। আমার সাথে যারা যুক্ত হচ্ছে দয়া করে কমেন্টে জানিয়ে দাও আমাদের আজকের ক্লাসের লাইভ ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, দেন সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। দয়া করে একটু কমেন্টে জানিয়ে দাও আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, পাশাপাশি আমাদের লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। রাজিয়া ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজিয়া, কেমন আছো তুমি? মোহাম্মদ জুনাইদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ জুনাইদ, জি ক্লিয়ার আছে, ঠিক আছে। ইতিপূর্বে আমাদের ফাউন্ডেশন ইংলিশ ক্লাসের 2টি ফ্রি লাইভ ক্লাস হয়েছে। যাদের এখনও আমাদের প্রিভিয়াস 2টি ক্লাস করা হয়নি, আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমাদের প্রিভিয়াস 2টি ক্লাস আমাদের গ্রুপ থেকে দেখে নিবে। তার কারণ হচ্ছে আমাদের কোর্স, আমাদের এই ক্লাসটা এমন একটি ক্লাস যে প্রিভিয়াস একটি ক্লাস গ্যাপ হয়ে গেলে পরবর্তী ক্লাসটা বোঝা অনেকটা কঠিন হয়ে যায়। এজন্য আমরা সাজেস্ট করি যে অবশ্যই তোমাদেরকে প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে দেখতে হবে এবং প্রত্যেকটা ক্লাস এক একটা ক্লাসের সাথে কমপ্লিমেন্ট, পরিপূরক, এটার একটা কম্বিনেশন আছে। এই ক্লাসের প্রত্যেকটা ক্লাসই কম্বাইন্ড করা। একটি ক্লাস গ্যাপ হয়ে গেলে পরবর্তী ক্লাস বোঝা অসম্ভব হয়ে যাবে। নোমান চট্টগ্রাম থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজিয়া ইসলাম, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দালিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সীমান্ত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহিয়া ইসলাম খাদিজা, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জাবের স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজমুল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবির, ওয়ালাইকুম আসসালাম। শাকিল আহমদ রাফি, ওয়ালাইকুম আসসালাম। মুস্তাসিম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মুস্তাসিম, ভালো আছি। মুস্তাসিম, তোমার জন্য শুভকামনা, গুড জব, গো আহেড, এগিয়ে যাও। তোমার বাড়ির কাজটা আমি দেখেছি গ্রুপে, অত্যন্ত সুন্দর হয়েছে। আমি আশা করছি তুমি সম্পূর্ণ ক্লাসটা বুঝেছো এবং আমরা প্রত্যাশা করি যে অবশ্যই আমাদের এই কোর্সে তোমার একটি ভালো ইমপ্রুভমেন্ট তৈরি হবে। নুজাইফা নূর, ওয়ালাইকুম আসসালাম। রহিম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু মোটিভেশনাল কমাই দেন স্যার। শাকিল আহমেদ রাফি, তোমার অনুরোধটা ঠিক আছে, তবে আমাদের সবচেয়ে বেশি আমি মনে করি আমার ব্যক্তিগত জীবনে যে মোটিভেশনটা আমাদের বেশি দরকার। তার কারণ এই মোটিভেশন না থাকার কারণে আজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খুবই দুরবস্থা চলতেছে। আমরা আমাদের স্টুডেন্টরা টেবিলে বসতেই চায় না। তার কারণ হলো সে নিজেও জানে না তার ক্যারিয়ারটা কেমন হবে। সে যেই প্ল্যাটফর্মে কাজ করতেছে সে বুঝতেছে না যে তার ফিউচারটা কেমন হবে। আমরা প্রত্যেকেই তো চাই আমাদের ফিউচারটা ব্রাইট হোক, একটা লাক্সারিয়াস লাইফ আমাদের হোক, কিংবা আমাদের ক্যারিয়ারটা অনেক সুন্দর হোক। তো এই জন্যই বারবার আমি এই কথাগুলো বলে থাকি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। মুস্তাকিম, হাউ আর ইউ স্যার? ফ্রম ফরিদপুর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, থ্যাংক ইউ, বাই দ্য গ্রেস অফ অলমাইটি।
নূর মোহাম্মদ স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। এটা কোন ক্লাসের লাইভ ক্লাস? রহিম, এটা আমাদের ফাউন্ডেশন ইংলিশ ক্লাসের ফ্রি ক্লাস চলতেছে। ইতিপূর্বে আমরা 2টা ক্লাস নিয়েছি, আজ আমাদের ফ্রি ক্লাসের 3য় ক্লাস। আশিক ইসলাম স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জুনায়েদ স্যার ক্লাস শুরু করেন প্লিজ। হ্যাঁ জুনায়েদ, ঠিক আছে, আমরা এখনই শুরু করছি। তবে আমাদের আজকের ক্লাসটা শুরু করার আগে আমরা বলে নিচ্ছি যে আমাদের গত আমাদের ক্লাসটা আমরা শেষ করেছিলাম একদম শর্ট সিক্সম দিয়ে। তোমাদের হয়তো মনে আছে যারা আমাদের ক্লাসটা করেছো। তো আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। যে গত ক্লাস পর্যন্ত আমাদের ক্লাস ছিল বি ভার্বস মানে কি, বি মানে হওয়া বা থাকা, বি ভার্বস 10টি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, বিন, বিং, এই 10টি ভার্বকে আমরা কাল হিসাবে 4টা পার্টে বিভক্ত করেছি। একাল, সেকাল, পরকাল। একালে এম, ইজ, আর, সেকালে ওয়াজ, ওয়ার, পরকালে শ্যাল বি, উইল বি, আদার্সে বি, বিং, বিং। তারপরে আমরা ইউজ অফ বি ভার্ব শিখেছি। কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর পরিচয় বোঝায় এমন বাক্য, অবস্থা বোঝায়। অবস্থা মানে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর দোষ, গুণ, ভালো মন্দ, সংখ্যা, বয়স, পরিমাণ, এই জাতীয় কথাগুলো বোঝায়। যে বাক্য দিয়ে অবস্থান বোঝায়, লোকেশন বোঝায়, যে বাক্য দ্বারা রং বোঝায়, যে বাক্য দ্বারা পার্সোনালিটি, চারিত্রিক বৈশিষ্ট্য বোঝায়, যে বাক্য দ্বারা পেশা বোঝায়, সেই বাক্যগুলোকে ইংরেজি করতে অবশ্যই বি ভার্ব লাগবে। বাক্যগুলো যদি একালের হয় তাহলে একালের বি ভার্ব লাগবে, যদি সেকালের হয় তাহলে সেকালের বি ভার্ব লাগবে, আর যদি পরকাল হয় তাহলে পরকালের বি ভার্ব লাগবে। তারপর আমরা শিখেছি একালের আলোচনা। একালে ভার্ব 3টি, এম, ইজ, আর, এই 3টি ভার্ব হিসাবে আমরা সাবজেক্টকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। আই, ভিআইপি, আনভিআইপি। আয়ের সাথে এম হয়, ভিআইপির সাথে ইজ হয়, আর আনভিআইপির সাথে আর হয়। তারপর আমরা শিখেছি সিক্স ফর্ম কীভাবে তৈরি করতে হয়, একটি বাক্য থেকে কিভাবে আমরা 6টা বাক্য তৈরি করতে পারি, এটা আমরা দেখেছিলাম। তোহা চৌধুরী ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিয়েছ, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। আবার অনেকে জিজ্ঞেস করেন স্যার কেমন আছেন? ভালো আছি। একজন বলেছে স্যার পিডিএফ নিয়ে তোমাদের আলোচনা হচ্ছে। আমরা আজকেই আমাদের ক্লাস চলাকালীন অবস্থায় হয়তো পিডিএফটা তোমাদের কাছে চলে যাবে। আমরা ইনশাল্লাহ আজকেই পিডিএফটা প্রোভাইড করা হবে। পিডিএফ তোমরা সকলেই পেয়ে যাবা। তো অনেকেই বলেছে হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আর সময় নষ্ট করছি না, আমরা আমাদের মূল ক্লাসে ফোকাস করছি। তো আমরা যে কথা বলতেছিলাম যে তোমাদের কি কারো জানা আছে এই সিক্স ফর্ম একটি বাক্য থেকে বাংলা একটি বাক্যকে 6টি ফর্মে রূপ দেওয়া, 6টি স্ট্রাকচারে রূপ দেওয়া। যেমন আমি ক্লাসে আছি, আমি ক্লাসে নেই। আমি কি ক্লাসে আছি? আমি কি ক্লাসে নেই? আমি কেন ক্লাসে আছি? আমি কেন ক্লাসে নেই? এইভাবে একটি বাংলা বাক্যকে তোমরা 6টি বাংলা বাক্য বানাতে পারো কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। আর পাশাপাশি এই 6টি বাংলা বাক্যকে মুখস্থ করা ছাড়া একদম অনায়াসে ন্যাচারাল ওয়েতে তোমরা এটাকে ইংলিশে কনভার্ট করতে পারো কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। আমাদের গত ক্লাসটা এই পর্যন্ত ছিল। স্যার কালকের পিডিএফটা দেন নাই? হ্যাঁ, পিডিএফটা দেওয়া হয় নাই, আজকে তোমাদের পিডিএফগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ। আব্দুল সালাম ওয়ালাইকুম সালাম। স্যার এখন না গণিত? আচ্ছা, এটা আমাদের এটা আলাদা একটা কোর্স, ইংলিশ ফাউন্ডেশন ক্লাস। এটা তোমাদের কোর্সের সাথে সম্পৃক্ততা নেই। তোমাদের যেই 2026 দাখিল 26 ব্যাচ কিংবা অল ইন ওয়ান আলিম 27 ব্যাচ, ওইটা আলাদা, কিন্তু আমাদের এই কোর্সটা একটা আলাদা কোর্স। অনেকেই বলেছে জি স্যার পারবো, ঠিক আছে। তাহলে আমরা আজকে সামনে এগিয়ে যাই। ওয়েলকাম টু আত্মাবদিস অনলাইন মাদ্রাসা একাডেমি, লার্ন ইংলিশ ইজিলি, ইংলিশ ফাউন্ডেশন ইংলিশ ফর বিগিনার্স। আমাদের এই কোর্সটা হলো বিগিনারদের জন্য, যারা ইংলিশে একেবারে কাঁচা, যাদের ইংলিশের সমস্যা আছে বাক্য তৈরি করতে, ইংরেজি পড়তে লিখতে বুঝতে পারি না, ইংরেজি কোনো একটা আর্টিকেল পড়ে বুঝি না, কিংবা কোনো একটা আর্টিকেলকে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে পারি না, গ্রামার সিলেবাস পড়তে গেলে মাথা ব্যথা হয়ে যায় স্ট্রাকচারের ঝামেলায়, তাদের জন্য আমাদের এই কোর্স। আমাদের কোর্স তাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে একটা নতুন টপিকে যাব। তার আগে আমরা 1 মিনিট
আমরা আমাদের সিক্সম, আমরা যেই সিক্সমটা গত ক্লাসে তৈরি করেছি, একটি বাংলা বাক্যকে 6টি বাংলা বাক্যে রূপ দিয়েছি। আমরা আজকে সেই বাংলা ইংরেজি বাক্যগুলোর অ্যাকুরেট প্রনাউন্সিয়েশন আমরা একটু জেনে নিব, কারণ ভুলভাল শিখে কোনো লাভ নেই। যা শিখবো, একটা শব্দ শিখবো, এটা অ্যাকুরেট শিখবো এবং সঠিক জিনিসটা শিখবো। ভুল 1000টা শিখে কোনো লাভ নেই। আমরা ক্লাস 1 থেকে ইংরেজি বইটা আমাদের হাতে আসছে। ক্লাস এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স কমপ্লিট করার পরেও দেখা যায় ইংলিশে আমরা দুর্বলই থেকে যাই। যতটুকুই জানি না কেন ততটুকুর মধ্যে আবার ভুলের শেষ নাই। আমাদের উচ্চারণের সমস্যা, তারপর আমাদের রাইটিংয়ের সমস্যা, অনেক সমস্যার সম্মুখীন আমরা হই। সেজন্য আমরা একটু আজকের ক্লাসে আমরা ক্লাস শুরু করার আগেই প্রনাউন্সিয়েশনটা দেখে নিব। তার আগে আমরা আজকে নতুন একটি টপিক নিয়ে একটু আলোচনা করে আমরা দেন পরবর্তী টপিকে চলে যাব। তো ঠিক আছে, আর কথা, জি স্যার বাড়বো, ঠিক আছে, আমরা আর কথা বাড়াচ্ছি না। তো আজকের যে টপিকটি এটা হলো শর্ট ফর্ম অথবা কন্ট্রাকশন ফর্ম। তোমরা হয়তো এই শব্দটা শুনে থাকবা। আমরা এটাকে বলি শর্ট ফর্ম, না শর্ট ফর্ম না। এটার অ্যাকুরেট সাউন্ড জানার জন্য আমি গত ক্লাসে বলেছিলাম বাংলা টু ইংলিশ একটা ডিকশনারি পাওয়া যায়, সেখানে গিয়ে এই ওয়ার্ডটা লিখে প্রনাউন্সিয়েশনে ক্লিক করলেই তোমরা অ্যাকুরেট সাউন্ডটা পেয়ে যাবা। এটাকে আমরা বলি শর্ট, মানে খাটো বা ছোট না। এটা উচ্চারণ হবে শর্ট। শর্ট উচ্চারণটা কি হবে? শর্ট। আচ্ছা, শর্ট অথবা কন্ট্রাকশন ফর্ম মানে হলো যে কোনো একটা বড় জিনিসকে যখন সংকুচিত করা হয়, ছোট করা হয়, তখন ওই জিনিসটাকে বলা হয় শর্ট ফর্ম অথবা কন্ট্রাকশন ফর্ম। তো আমরা আজকে দেখব এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কিভাবে কন্ট্রাকশন হয় এবং ভার্ব এবং নটের মধ্যে কিভাবে কন্ট্রাকশন হয়, এই জিনিসটা আমরা দেখি। তারপর আমরা আমাদের সিক্সথের প্রনাউন্সিয়েশনে চলে যাব ইনশাআল্লাহ। তো প্রথমত হলো আমাদের এখানে কি আছে? আই আছে, এখানে আছে এম। এই আই এম এটাকে বলা হয় ফুল ফর্ম। আই এম এটাকে বলা হয় ফুল ফর্ম। এটাকে যখন আমরা কি করব? কন্ট্রাকশন করব। এই আই এমটাকে যখন আমরা কি করে দিব? একটু ছোট করে দিব। তখন আমরা এটাকে কি করব? আই অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর এম লিখে দিলেই কি হয়ে যাবে? আই এম। তখন এটা আই অ্যাপোস্ট্রফি এম হয়ে যাবে। তখন এটার বানানটা যেমন সংকুচিত হয়েছে, উচ্চারণটাও তেমন সংকুচিত হবে। আমরা এই জায়গায় অনেকে ভুল করি। আই এম এটা ঠিক আছে, কিন্তু যখন আমি আই অ্যাপোস্ট্রফি এম লিখলাম তখন তার উচ্চারণ হবে আম। আই অ্যাপোস্ট্রফি এম, আম। আই এমকে কন্ট্রাকশন করলে, শর্ট করলে এটার উচ্চারণ কি হয়? আম। তারপরে হি ইজ, হি ইজ এটাকে যখন আমরা কন্ট্রাকশন করব তখন এটা উচ্চারণ কি হয়ে যাবে? হি অ্যাপোস্ট্রফি। তোমরা জেনে থাকবা এই এখানে আমরা যেটাকে কমার মতো দেখতেছি, এটা উপরে গেলে হয় অ্যাপোস্ট্রফি আর নিচে থাকলে হয় কমা। তোমাদের এসএসসি, এইচএসসি গ্রামার সিলেবাসে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এই টপিকে তোমাদেরকে আমাদের বিরাম চিহ্নগুলোর ব্যবহার, সেখানে তোমাদের 5 মার্কের একটা পরীক্ষা হয়। তো আমরা এখান থেকে আমাদের ফাউন্ডেশন ক্লাস থেকে এই জিনিসটা আমরা কভার করে ফেলবো। এটার জন্য নতুন করে কোনো স্ট্রাকচার, কোনো রুলস পড়া লাগবে না। আমাদের ফাউন্ডেশন ক্লাস থেকে এটা কভার হয়ে যাবে। আমরা হয়তো শেষের দিকে কোনো একটা ক্লাসে আমরা একটা প্যাসেজ লিখে বুঝাই দিব যে কিভাবে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ব্যবহার করতে হয়। এটার জন্য আলাদা কোনো প্যারানো লাগবে না। তো এই যে চিহ্নটা, এই যে সিম্বলটা, এটা উপরে গেলে এটার উচ্চারণ হয় অ্যাপোস্ট্রফি আর নিচে আসলে হয় কমা। তো যখন আমি কি করলাম? হি অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিলাম, তখন কি হলো? হি ইজ, এই শব্দটাই আবার কি হয়ে গেল? ছোট হয়ে হিজ। হি ইজ হিজ, হি ইজ হিজ। তারপরে শি ইজ, যখন আমরা এটাকে কন্ট্রাকশন করলাম তখন এটা ছোট হয়ে কি হলো? শিজ। তারপরে ইট ইজ ইটস, রনি ইজ রনিস, রোমা ইজ রোমাস, my father is my father's, my mother is my mother's, the book is the books, the book is the books। তো এই অ্যাপোস্ট্রফি এস, এই যে অ্যাপোস্ট্রফি এস, এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে দুইটা জিনিস মিন করি। আমরা ধাপে ধাপে এই জিনিসগুলো আরো সামনে গেলে ক্লিয়ার হব। আপাতত তোমরা এতটুকুই জানো, এটার আরো মজার ব্যবহার আছে ইনশাআল্লাহ। তো তারপরে
উই আর, উই আর, উই আর, এই উই আরকে কন্ট্রাকশন করলে হয় কি উই আর, উই আর, নট উই আরকে কন্ট্রাকশন করলে হয় অ্যাপোস্ট্রফি আর ই, উই আর। ইউ আরকে কন্ট্রাকশন করলে হয় ইউ আর। উই আর, দে আরকে আমরা এটাকে বলি দে না, দে না, দেই, উচ্চারণটা কি হবে দেই। দেইকে কন্ট্রাকশন করলে দে আর, দে আর, দে আর। এখন তোমরা একটু কমেন্টে জানাও যে আমার এই জিনিসটা তোমাদের বুঝে আসছে কিনা, যে একটি সাবজেক্ট এবং আমাদের যে বিভার্ব আছে, সাবজেক্ট এবং বিভার্বকে যখন আমরা কি করব কন্ট্রাকশন করব, ছোট করব, সংকুচিত করব, তখন কিভাবে করতে হবে এবং উচ্চারণটা কি হবে, এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। এমডি সুজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সুজন, দয়া করে একটু জানিয়ে দাও যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কন্ট্রাকশন করলে তার উচ্চারণটা কি হবে এবং কন্ট্রাকশনটা কিরকম হবে, এই জিনিসটা তোমাদের বুঝে আসছে কিনা। হ্যাঁ, রাজিয়া ইসলাম, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু সামনে এগিয়ে যাই। এবার আমরা কি করতে পারি, এবার ভার্ব এবং নটের মধ্যে কন্ট্রাকশন করতে পারি, ভার্ব এবং নটের মধ্যে কন্ট্রাকশন করতে পারি। ভার্ব মনে রাখবা, এই ভার্বটা দুইভাবে কন্ট্রাকশন হয়, একবার সাবজেক্টের দিকে, আবার নটের সাথে। আমি চাইলে ভার্বটাকে সাবজেক্টের সাথে রেখে কন্ট্রাকশন করতে পারি, আবার চাইলে আমি এটাকে ভার্বের সাথে নিয়ে আলাদা করে কন্ট্রাকশন করতে পারি। যেমন আই অ্যাম নট, এটা ফুল ফর্ম, আই অ্যাম নট, এটা ফুল ফর্ম। তাহলে আমি এই টোটাল জিনিসটাকে ছোট করতে পারি, আম নট, আম নট। যদিও অ্যাম নটের কন্ট্রাকশন হলো এইন্ট, অথবা হ্যাঁ এইন্ট, কিন্তু এটা অপ্রচলিত, এটা অব্যবহারযোগ্য, আনইউজেস। এটার এইন্টের পরিবর্তে বলা হয় আরেন্ট। এম নট এইন্ট হয়, কিন্তু এইন্ট ব্যবহার না হয়ে ব্যবহার হয় আরেন্ট। তোমরা যারা ট্যাগ কোশ্চেন পড়েছো তারা সেখানে দেখেছো। এটা তেমন, এটা নিয়ে মাথা প্যারা নেওয়া দরকার নাই, মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট যা আছে তাই। আই এম নট, আম নট। এবার হি ইজ নট, এটাকে আমি কন্ট্রাকশন করে প্রথমত ভার্বটাকে আমি সাবজেক্টের সাথে নিয়ে আসতে পারি, হি ইজ হিজ, তারপরে নট। আমি বলতে পারি হি ইজ নট, এটা না বলে আমি বলতে পারি হি ইজ নট, অথবা আমি বলতে পারি হি ইজেন্ট। এবার ভার্বটাকে নটের সাথে নিয়ে কন্ট্রাকশন করে বলতে পারি হি ইজেন্ট, একই কথা। তিনটা জিনিস, হি ইজ নট, হি ইজ নট, হি ইজেন্ট, হি ইজেন্ট, এই তিনটা কিন্তু একই জিনিস, কিন্তু এটা কন্ট্রাকশনের কারণে এক একটার উচ্চারণ এক এক রকম হচ্ছে। তারপরে শি ইজ নট, শি ইজ নট, শি ইজেন্ট। ইট ইজ নট, ইটস নট, ইট ইজেন্ট। উই আর নট, উই আর নট, অথবা উই আরেন্ট, উই আরেন্ট। তারপরে ইউ আর নট, ইউ আর নট, ইউ আরেন্ট। দে আর নট, দে আর নট, দে আরেন্ট। এই হলো টোটাল কনস্ট্রাকশন আমাদের এম ইজ আর। আমরা যেহেতু একালের তিনটা ভার্ব পড়েছি, এম ইজ আর, সেই এম ইজ আর এর সাবজেক্টের সাথে এবং ভার্বের সাথে তার কন্ট্রাকশন ফর্ম এবং তার প্রনাউন্সিয়েশন। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এটা কেন পড়ালেন, এই জিনিসটা কেন দেখালেন? তার কারণ হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে ইংরেজি শেখার আগে এই জিনিসটা, যে ইংরেজরা যখন কথা বলে তাদের কথা বলার ধরন হলো যে তারা একটি বাক্য বললে শুনতে মনে হয় যে একটি শব্দ বলেছে। যেমন প্লিজ টেল মি, আমি যদি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাই, এই যে দেখো, আচ্ছা দেখো, আচ্ছা তারপরে আচ্ছা
এবার দেখো, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো, হোয়াই ডিড ইউ লাই। খেয়াল করো যে ওদের ভাষাটার ধরন কেমন, যে ওরা একটি বাক্য বললে মনে হয় যেন একটা শব্দ বলছে। এই যে আমি লিখলাম হোয়াই ডিড ইউ লাই, বাংলা হলো তুমি কেন মিথ্যা বলেছিলে। কিন্তু তুমি দেখে থাকবা, বা এই বাক্যটা দিয়ে যদি তুমি গুগলে গিয়ে লিখো যে এই বাক্যটার প্রোনাউন্সিয়েশন কি, তাহলে দেখবা যে চলে আসবে উচ্চারণটা কী হবে। ওরা বলবে কি, যে আমরা কি বলি, জুনের পরে আমাদের ইংরেজি মাসের যে নামটা, জুনের পরে কি? সবাই একটু কমেন্টে জানাও তো, জুনের পরে ইংরেজি মাসের নাম কি? সবাই একটু কমেন্টে লিখো, জুনের পরে ইংরেজি মাসের নাম কি? জুনের পরের মাস। একটু কমেন্টে লিখে জানাও, জুন আফটার মান্থ। অনেকেই লিখেছে মোহাম্মদ নাইম জুলাই, ঠিক সেম। দেখো এই যে জুলাই, এই যে হোয়াট ডিড ইউ লাই, এটা যখন তারা বলবে তখন তাদের মুখের যে অ্যাকসেন্টটা, এই বাক্যটার উচ্চারণ কী হবে? ওরা শুরুতেই বলবে হোয়াই, হোয়াই বলে এটা বলে দিবে, হোয়াই জুলাই, হোয়াই জুলাই, তুমি কেন মিথ্যা বলেছিলে, হোয়াই জুলাই। তার মানে হলো হোয়াই ডিড ইউ লাই। তো ইংরেজদের একটা ধরন হলো যে ওরা একটা বাক্য বললে আমাদের কাছে শুনতে মনে হয় একটা শব্দ বলেছে, তারা কি করে বিশাল একটা বাক্যকে ছোট করে ফেলে। যেমন আই এম এ টিচার, ওরা বলবে আমার টিচার, একদম শর্ট, একেবারেই শর্ট। আমরা বলি প্লিজ টেল মি, আমরা বলি প্লিজ টেল মি, প্লিজ টেল মি, প্লিজ টেল মি, একেবারে ছোট করে ফেলি। দারুণ, অনেকেই বলেছে জুলাই। হ্যাঁ, এই জিনিসটাই ডিড ইউ লাই, এটাকে বলে জুলাই। হোয়াই, হোয়াই জুলাই, তুমি কেন মিথ্যা বলেছিলে। খুবই চমৎকার না বিষয়টা? তো এই জন্য আমরা কনস্ট্রাকশন ফর্মটা পড়েছি, এই জন্যই আমরা কনস্ট্রাকশন ফর্মটা একটু জেনেছি। তো এখন আমাদের কাজ হলো, আমরা এখন কি করব, আমরা এখন আমাদের 6th সেমের 6টি বাক্যের প্রনাউন্সিয়েশন শিখব। আমরা গত ক্লাসে শিখেছিলাম 6th সেমের প্রথম বাক্য আই এম এ স্টুডেন্ট, 2 নম্বর বাক্য ছিল আই এম নট এ স্টুডেন্ট, 3 নম্বর বাক্য ছিল 1 নম্বর বাক্যের বিরাফটাকে শুরুতে এনে সাবজেক্টটাকে তার পরে নিয়ে বাকি যা আছে তা লিখে দিতে হয়। এম আই স্টুডেন্ট। 4 নম্বর বাক্য ছিল 2 নম্বর বাক্যের বিরাফটাকে শুরুতে আইনা সাবজেক্টটাকে তার পরে নিয়ে এরপর যা আছে তা লিখে দিতে হয়। এম আই নট এ স্টুডেন্ট, এম আই নট এ স্টুডেন্ট। 5 নম্বর বাক্য কি ছিল? হোয়াই লিখে 3 নম্বর বাক্যটাকে লিখে দিতে হয়, হোয়াই এম আই এ স্টুডেন্ট। 6 নম্বর বাক্য কি ছিল? হোয়াই লিখে 4 নম্বর বাক্যটাকে এনে লিখে দিতে হয়, হোয়াই এম আই নট এ স্টুডেন্ট। এই ছিল আমাদের 6th সেমের 6টি বাক্য। ইতিপূর্বে তোমরা এটা জেনেছ এবং আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা এই বাক্যগুলা কিভাবে প্রনাউন্স করব এইটা আমরা দেখব। হাউ টু প্রনাউন্স দিস সেন্টেন্সেস। দিস সেন্টেন্সেস, আমরা এই বাক্যগুলো কিভাবে উচ্চারণ করবো আমরা একটু শিখে নিই। দেখো, আমরা ইতিপূর্বে জেনেছি এই যে আই এম, এটাকে যদি কন্ট্রাকশন করা হয় বা শর্ট করা হয় তখন আই এম এর শর্ট না কি হয়? আই এম কি হয়ে যায়? আই অ্যাপোস্ট্রফি এম। এটাকে বাংলায় লিখলে কি হয়? আম। আই অ্যাপোস্ট্রফি এম, আই অ্যাপোস্ট্রফি এম, এটা বাংলা লিখলে কি হয়? আম। তো আমরা গত ক্লাসে বলেছিলাম এই যে বর্ণটা, এই বর্ণটা বর্ণ হিসাবে এটার উচ্চারণ আমরা কি করব? এই। আর শব্দ হিসাবে যখন এটা একজন অর্থ দিবে তখন আমরা এটাকে বলবো আ। তাহলে আমি কি পাইলাম? আম
পরে আছে কি আ, এই তিনটাকে মিলাই দিলাম, তাহলে কি হয়ে গেল আ মানে স্বরয়া। আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। তো যেহেতু আ, এই আটার সংক্ষিপ্ত রূপ আমরা নিয়ে আসি, এই যে আ আকারে নিয়ে আসলাম, তাহলে কি হলো আই এম আ, তিনটা মিলে কি হলো আমা। যখন কোনো শব্দের শুরুতে এস বর্ণটা আসবে, এই বর্ণটি যদি আলাদা উচ্চারণ হয় তাহলে আমরা কি করব, এই বর্ণটাকে একসাথে নিয়ে আসবো, তাহলে কি হলো আই এম আ এস, তিনটা মিলে কি হয়ে গেল আমাস, কি হয়ে গেল আমাস। এবার বাকি থাকে কি স্টুডেন্ট, বাকি থাকে কি স্টুডেন্ট, বাকি থাকে কি স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে বাকি থাকে কি স্টুডেন্ট। তাহলে এবার আমি একজন ছাত্র, ইংরেজির উচ্চারণটা কি হবে আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট। তাহলে এবার যদি আমি কি করি, এখানে আমি একজন বক্তা লিখে দেই, তাহলে তুমি দেখো স্পিকার, স্পিকার বলতে বাক্যের এই শব্দটার এসটা আলাদা উচ্চারণ হয়। তাহলে আমি একজন বক্তা আমার স্টুডেন্ট, আমি একজন গোয়েন্দা আমার স্পাই, আমার স্পাই। আর যদি এখানে এমন কোন শব্দ আসে যে শব্দের শুরুতে এস নেই, তখন আমরা কি বলবো, এই আমা পর্যন্ত বলে থেমে যাব, আমা, তারপরে যা আছে তা বলে দিব, আমা টিচার, আমা টিচার, আমা টিচার। আচ্ছা, একজন বলেছে আদৌ কি এগুলো দাখিলের জন্য? আচ্ছা, এটা শুধু দাখিল নয়, প্রত্যেকের জন্য এই ক্লাস। এখনো তো আমরা কোর্স কমপ্লিট করিনি বা অ্যাডভান্স লেভেলে যাই নাই, যার কারণে তুমি গ্যাস করতে পারতেছো না যেটা আসলে কি হবে এটা দিয়ে। এখানে বিশাল কিছু, যারা ইতিপূর্বে আমাদের এই কোর্স করেছে তারা জানে যেটার অপরচুনিটি কি। এটা হয়তো আগামী 10-15টা ক্লাসের পরে তুমি নিজেই আন্দাজ করতে পারবা যেটা কি আমার জন্য নাকি অন্য কারোর জন্য। আচ্ছা, আমরা আর কথা না বলি, তো যে কথা বলতেছিলাম যে এই যে প্রথম বাক্যটার সাউন্ড কি আমার স্টুডেন্ট, আমার স্পিকার, আমার স্পাই। আর যখন কোনো শব্দ এস ছাড়া আসবে তখন আমরা আমা পর্যন্ত বলে বাকি যাবে আমার টিচার, আমার ফার্মার, আমার জার্নালিস্ট, আমার বয়, আমার গার্ল, এরকম। তাহলে আবার একটু কমেন্টে জানিয়ে দাও আমাদের প্রথম বাক্যের উচ্চারণটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তারপর দ্বিতীয় বাক্য, আই এম কে আমরা কি লিখবো, আম। আমরা লিখবো ফুল ফর্ম কিন্তু উচ্চারণ করব শর্ট ফর্ম। তো আই এম আম, পরে আছে কি নট, পরে আছে নট, সামনে আছে কি আ, তাহলে নটা, বাকি থাকে কি এস, তাহলে কি নিয়ে আসবো আম নটাস। তারপর কি থাকে স্টুডেন্ট, আম নটাস স্টুডেন্ট। আমি একজন ছাত্র না, আম নট আ স্টুডেন্ট। আমি একজন বক্তা না, আম নট আ স্পিকার। আমি একজন গোয়েন্দা না, আম নট আ স্পাই। আমি একজন শিক্ষক না, আম নট আ টিচার। আমি একজন ছেলে না, আম নট আ বয়। আম নট আ টেররিস্ট, আমি টেররিস্ট না। আমি ক্লান্ত না। এগুলা বাদ দিয়ে যদি আমি অন্য ওয়ার্ডে চলে যাই, যে আমি ক্লান্ত না, আম নট টায়ার্ড। আমি অসুস্থ না, আম নট ইল। আমি ক্লাসে নেই, আম নট ইন দ্য ক্লাস। আমি মাদ্রাসায় নেই, আই এম নট এট মাদ্রাসা। হ্যাঁ, অনেকে লেগেছে জি ক্লিয়ার স্যার, ওকে ঠিক আছে, তাহলে আমরা সামনে এগিয়ে যাই। তাহলে আমরা দুইটা বাক্যের সাউন্ড জানলাম। এবার তৃতীয় বাক্য, তো শুরুতে কি আছে এম আই। তো এম আই, যখন এম আই আসবে, এই এম আই কে আমরা কি লিখবো এম আই। শুরুতে আছে এম, পরে আছে কি আই, এম আই। এম আই কে বলবো কি এম আই, এম আই কে এম আই, এম আই। এরপরে এটা সামনে আছে আ, এই আটা নিয়ে নিলাম, পরে আছে কি এস, তাহলে এম আই আস। এই এম আই আ স্টুডেন্ট, এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই আ স্পিকার, আমি কি একজন বক্তা? এম আই আ স্পাই, আমি কি একজন গোয়েন্দা? এম আই আ টিচার, আমি কি একজন শিক্ষক? এম আই আ বয়,
আমি কি একজন ছেলে? এম আই টায়ার্ড? আমি কি ক্লান্ত? এম আই হিয়ার? আমি কি এখানে? এম আই কনফিডেন্ট? আমি কি আত্মবিশ্বাসী? এম আই অ্যারোগেন্ট? আমি কি অহংকারী? অনেক সুন্দর। তাহলে 4 নাম্বার কি আছে শুরুতে? এম আই, শুরুতে এম আই, তারপরে নট, এরপর আছে আ, তারপরে আছে এস। তাহলে এম আই নট আস, এম আই নট আস, এই এম আই নট আস। বাকি আছে কি? স্টুডেন্ট। এম আই নট আস স্টুডেন্ট? আমি একজন ছাত্র না? এম আই নট আ স্টুডেন্ট? আমি একজন বক্তা না? এম আই নট আ স্পিকার? আমি একজন গোয়েন্দা না? এম আই নট আ স্পাই? আমি একজন শিক্ষক না? এম আই নট আ টিচার? আমি ক্লান্ত না? এম আই নট টায়ার্ড? আমি অসুস্থ না? এম আই নট সিক? আমি হতাশ না? এম আই নট আপসেট? এম আই নট ডিসঅ্যাপয়েন্টেড? একেবারেই সহজ। আচ্ছা, তারপরে 5 নাম্বার ফর্ম, 6 নাম্বার ফর্ম কি আর বলা লাগবে? কারণ আমরা জানি হোয়াই লিখে 3 নাম্বার ফর্ম, হোয়াই লিখে 4 নাম্বার ফর্ম। হোয়াই লিখে আমরা 3 নাম্বার ফর্মটা উচ্চারণ করলেই 5 নাম্বার হয়ে যাবে। হোয়াই লিখে 6 নাম্বার ফর্ম উচ্চারণ করলেই আমাদের 4 নাম্বার ফর্ম উচ্চারণ করলে 6 নাম্বার ফর্ম হয়ে যাবে। যেমন আমি কেন একজন ছাত্র না? হোয়াই এম আই স্টুডেন্ট? আমি কেন একজন বক্তা না? হোয়াই এম আই স্পিকার? আমি কেন একজন গোয়েন্দা না? হোয়াই এম আই আ স্পাই? আমি কেন একজন শিক্ষক না? হোয়াই এম আই টিচার? আমি কেন ক্লাসে নেই? আমি কেন ক্লাসে? হোয়াই এম আই ইন দ্য ক্লাস? হোয়াই এম আই ইন দ্য ক্লাস? হোয়াই এম আই ইন দ্য ক্লাস? প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর। আমরা বলি ইংলিশ শিখতে 3টা লি লাগে। কি 3টা লি লাগে? কি কি? রিপিটলি, লাউডলি অ্যান্ড স্লোলি। কি বলে? বারে বারে, জোরে জোরে, ধীরে ধীরে। বারে বারে, জোরে জোরে, ধীরে ধীরে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কি বললাম? রিপিটলি, লাউডলি অ্যান্ড স্লোলি। বারে বারে, জোরে জোরে, ধীরে ধীরে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি কেন একজন শিক্ষক? আমি কেন একজন শিক্ষক? হোয়াই এম আই টিচার? আমি কেন তোমার বন্ধু? হোয়াই এম আই ইউর ফ্রেন্ড? আমি কেন ক্লান্ত? হোয়াই এম আই টায়ার্ড? আমি কেন উচ্চাকাঙ্ক্ষী? হোয়াই এম আই অ্যাম্বিশাস? আমি কেন দুঃসাহসিক? হোয়াই এম আই অ্যাডভেঞ্চারাস? এবার 6 নাম্বার ফর্ম হোয়াই লিখে হোয়াই বলে 4 নাম্বার ফর্মটা বলে দিব। হোয়াই এম আই নট আ স্পিকার? হোয়াই এম আই নট আ স্পাই? হোয়াই এম আই নট আ টিচার? হোয়াই এম আই নট আ জার্নালিস্ট? হোয়াই এম আই নট আ বয়? এভাবে যত মনে চায় প্রচুর পরিমাণে লিখতে থাকো আর বলতে থাকো। এখন থেকে সেম ওয়েতে প্রচুর প্র্যাকটিস করে থাকো। তাহলে ইনশাল্লাহ একসময় অনর্গল মুখ থেকে ইংরেজি বের হবে এবং পাশাপাশি তোমার কলমের লিখনিতে প্রচুর পরিমাণ ইংরেজি বাক্য চলে আসবে। তাহলে আমরা ইনশাল্লাহ আশাবাদী। তোমরা একটু কমেন্টে জানাও দেখি আমাদের 6 ফর্মের এই 6টি ফর্মের উচ্চারণ তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আই দিয়ে। এরপর আমরা ভিআইপি দিয়ে একটা দেখাবো, আনভিআইপি দিয়ে একটা দেখাবো, দেন সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তোহা চৌধুরী সুর এখন একটা টপিকে যান। হ্যাঁ, টপিকে আমরা যাচ্ছি। জাস্ট আমরা কি করলাম? এই আই দিয়ে আমরা একটা বাক্য দেখে নিলাম, আই দিয়ে একটি 6 ফর্মের উচ্চারণ আমরা দেখে নিলাম। এবার আমরা জানবো ভিআইপি দিয়ে। হি ইজ আ স্টুডেন্ট। হি, এবার আমি লিখতে পারি হি ইজ নট। আচ্ছা, হি ইজ নট স্টুডেন্ট। তারপর লিখতে পারি ইজ হি আ স্টুডেন্ট। তারপর লিখতে পারি ইজ হি নট। ইজ হি নট আ স্টুডেন্ট। তারপরে হোয়াই লিখে 3 নাম্বার, হোয়াই লিখে 4 নাম্বার। তাহলে এবার কি করব? সেম, আমাদের সেম ওয়ে। এই যে হি ইজ, এটাকে কন্ট্রাকশন করব। হি ইজ হিজ, সামনে আছে কি আ, হিজা, তারপরে আছে কি এস, হিজা স্টুডেন্ট। হিজা স্টুডেন্ট, সে একজন ছাত্র না। হি ইজ মিলে কি হয়? হিজ। হিজ নট আ স্টুডেন্ট, অথবা হি ইজেন্ট আ স্টুডেন্ট। হি ইজ নট আ স্টুডেন্ট, অথবা আমরা পড়তে পারি হি ইজেন্ট আ স্টুডেন্ট। তারপরে ইজ হি আ স্টুডেন্ট? ইজ হি নট আ স্টুডেন্ট? হোয়াই ইজ হি আ স্টুডেন্ট? হোয়াই ইজ হি নট আ স্টুডেন্ট? যদি আমি শিক্ষক দিয়ে বলি
He's a teacher. He's a teacher. He's a teacher. He's a teacher. He isn't a teacher. Is he a teacher? Isn't he a teacher? আমরা এটাকে কন্ট্রাকশন করে বলতে পারি isn't he a teacher? Why is he a teacher? Why isn't he a teacher? সুন্দর করে আমরা এটা বলতে পারি। তাহলে এখন থেকে ভিআইপি যত সাবজেক্ট আছে, যেমন আমার ভাই একজন ছাত্র, মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট, মাই ব্রাদার ইজেন্ট আ স্টুডেন্ট, ইজ মাই ব্রাদার আ স্টুডেন্ট, ইজেন্ট মাই ব্রাদার আ স্টুডেন্ট, হোয়াই ইজ মাই ব্রাদার আ স্টুডেন্ট, হোয়াই ইজেন্ট মাই ব্রাদার আ স্টুডেন্ট। আমার বন্ধু একজন শিক্ষক, মাই ফ্রেন্ড ইজ আ টিচার, মাই ফ্রেন্ড ইজেন্ট আ টিচার, ইজ মাই ফ্রেন্ড আ টিচার, ইজেন্ট মাই ফ্রেন্ড আ টিচার, হোয়াই ইজ মাই ফ্রেন্ড আ টিচার, হোয়াই ইজেন্ট মাই ফ্রেন্ড আ টিচার। তোমাদের বাড়ির কাজ থাকবে যে এই যে সিক্সমের আইডিয়াটা, একটা বাক্যকে 6টা বলা, এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে খাতায় লিখতে হবে, দেন মুখে উচ্চারণ করতে হবে। তার কারণ হলো যে একটা কথা আছে যে সাঁতার যেমন পানিতে, ভাষা তেমন মুখেতে। যে হাঁটিতে না পারে কেউ, না খেয়ে আচার, জলেতে না নামিলে কেউ শিখে না সাঁতার। যে হাঁটা শিখছে হোঁচট খায় নাই এমন লোক খুব কম আছে, আর সাঁতার শিখেছে পানিতে নামে নাই এমন লোকও খুঁজে পাওয়া যাবে না। কারণ সাঁতার শিখতে হলে পানিতে নামতেই হবে, আর হাঁটা শিখতে হলে হোঁচট খেতেই হবে, আর ভাষা শিখতে হলে মুখে প্রচুর প্র্যাকটিস করতেই হবে, তার বিকল্প আর কোনো ওয়ে নাই। তো এই জন্য বলি প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবার তোমরা ভিআইপি সাবজেক্ট বসায় এখানে ইচ্ছে মতো প্র্যাকটিস করতে থাকো। তারপর আমরা চলে যাই আনভিআইপি সাবজেক্টের কাছে। আনভিআইপি দিয়ে আমাদের আনভিআইপি সাবজেক্টের সিস্টেমটা 2 ধরনের হয়। প্রথমত তুমি আপনি, এই দুইটা একটু ভিন্ন, আর বাকি সবগুলো সেম। তার জন্য আমরা পরবর্তীতে আমাদের আনভিআইপি ক্লাসের জন্য আলাদা ক্লাস আসবে, কিভাবে আমরা সিস্টেমগুলো মেকিং করব। কারণ যেহেতু এখানে আমাদের যে সিঙ্গুলার প্লোরাল একটা বিষয় আছে, এটা নিয়ে আমাদের অনেক বিরক্তি হয়। আমরা একটা ক্লাসে 3টা ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে এই কিভাবে প্লোরাল হয় এই জিনিসটা একেবারে জীবনের জন্য শিখিয়ে দেব ইনশাআল্লাহ। 3টা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আমরা ওইটাতে আর যাচ্ছি না। আমরা আনভিআইপি ক্লাসটা শুধু ইউ দিয়ে দেখাই দিচ্ছি, খেয়াল করো। ইউ আর আ স্টুডেন্ট, you are not a student. Are you a student? Are you not a student? এবার আমরা কি বলতে পারি, এটাকে আমরা কনস্ট্রাকশন করতে পারি ইউ আর দিয়ে। ইউ আর স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট। অথবা আমরা ফুল বলতে পারি ইউ আর আ স্টুডেন্ট, ইউ আরেন্ট, অথবা ইউ আর নট আ স্টুডেন্ট। অথবা বলতে পারি এই দুইটাকে একসাথে বলতে পারি আরেন্ট, ইউ আরেন্ট আ স্টুডেন্ট, আর ইউ। এবার হলো আর ইউ না বলবো, আমরা বলবো কি একদম স্মুথলি বলবো আর ইউ। আই ওয়াজ স্টুডেন্ট, আরেন্ট ইউ আর স্টুডেন্ট, হোয়াই আই ওয়াজ স্টুডেন্ট, হোয়াই আরেন্ট ইউ আর স্টুডেন্ট। এটা প্রচুর প্র্যাকটিস করলে এই জিনিসটা তোমাদের ক্যাপচার হবে। আই ওয়াজ স্টুডেন্ট, আর ইউ টায়ার্ড, আর ইউ টায়ার্ড, আর ইউ ইন দ্য ক্লাস, আর ইউ ইন ফ্রন্ট অফ মি, আর ইউ ইন ফ্রন্ট অফ মি। তুমি কি আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি কি আমার সামনে আছো। আর ইউ বিহাইন্ড মি, তুমি কি আমার পিছনে আছো। আর ইউ স্ট্যান্ডিং ইন দ্য ফিল্ড, তুমি কি মাঠে দাঁড়িয়ে আছো। আর ইউ অন দ্য বাস, তুমি কি বাসে আছো। এইভাবে প্রচুর প্র্যাকটিস করে থাকো। আচ্ছা, তো আমরা এতক্ষণ পর্যন্ত সিক্সমের প্রনাউন্সিয়েশনটা কীভাবে কী হবে, এটার অ্যাকসেন্টটা কী হবে। আমার ইংলিশটা এমন যেন না হয় যে বিদেশিদের বাংলাটা শুনলে আমরা যাবে হা হা করে হাসি, আমার ইংলিশ শুনে যেন অন্যরা না হাসে, এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। এই জন্য আমাকে অ্যাকসেন্টটাকে পরিবর্তন করতে হবে, ব্রিটিশ অ্যাকসেন্ট আমাদেরকে আয়ত্ত করতে হবে। তার জন্য তোমরা বেশি বেশি করে বিবিসি পডকাস্ট গুগলে গিয়ে লিখলে দেখবে যে অডিও চলে আসবে, প্রচুর পরিমাণে শুনবা। লিসেনিং ক্লিয়ার করার জন্য প্রচুর পরিমাণে বিবিসি নিউজ অডিও পডকাস্ট আছে, এটা প্রচুর পরিমাণে শুনবা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে অ্যাকসেন্ট চলে আসবে। তো এবার আমাদের মূল লেকচারে চলে যাই। তো তারপরে আমরা আজকে নতুন একটা জিনিস শিখবো, ইউজ অফ আর্টিকল। আর্টিকল নিয়ে আমাদের বিশাল ঝামেলা। মুস্তাকিম হাসান, তুমি নিজের সিদ্ধান্ত নাও, চেক করে দেখুন, তুমি নিজের সিদ্ধান্ত নাও। আচ্ছা, ইউজ অফ আর্টিকেলের ব্যবহার নিয়ে আমাদের বিশাল মাথা ব্যথা। আমাদের প্রিভিয়াস কয়েক বছর আগে খুলনা পাবলিক ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছে যে কিসের উপর ভিত্তি করে আর্টিকেল বসে। কনসোনেন্ট, ভাওয়েল,
ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট নাকি সাউন্ডস? আমি তোমাদেরকে একটা কোশ্চেন দেই, কিসের উপর ভিত্তি করে আর্টিকেল বসে? চারটা অপশন ছিল। 1 নম্বর অপশন কনসোনেন্ট, দ্বিতীয় অপশন ছিল ভাওয়েল, তৃতীয় অপশন ছিল কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল, 4 নম্বর অপশন ছিল সাউন্ড। সাউন্ড। এবার তোমরা দেখি কমেন্টে জানাই দাও তো আর্টিকেল কিসের উপর ভিত্তি করে বসে, অপশন কোনটা হবে দেখি। সবাই একটু কমেন্টে জানায় দাও রাইট অ্যান্সার কোনটা হবে। খুলনা পাবলিক ইউনিভার্সিটিতে এটা আসছে প্রিভিয়াস কয়েক বছর আগে। কনসোনেন্ট, ভাওয়েল, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, সাউন্ড। হ্যাঁ, একজন বলছে কে, মোহাম্মদ জুনায়েদ 3 নাম্বার। আচ্ছা দেখি আর কে কি বলে। মোহাম্মদ জুনায়েদ, হ্যাঁ। আর কে পারবে দেখি। ভয়েস কি? ভয়েস তো আমি লিখি নাই। ইসমাইল, আমি তো ভয়েস লিখি নাই। ইয়াসমিন তানু 3 নাম্বার। আচ্ছা, মেহেদি হাসান সরকার 3 নাম্বার। ঠিক আছে, দেখি কার অ্যান্সারটা সঠিক হয়। এখনো অনেকে বাকি আছে অ্যান্সার দেওয়ার। তোহা চৌধুরী 3 নাম্বার। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ক্লাসে ফিরি। তো তোমরা যে অ্যান্সারটা দিয়েছ এটার উপর একটা স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান হয়েছে যে কত পার্সেন্ট স্টুডেন্ট এই অ্যান্সারটা দিয়েছে। প্রায় 70% স্টুডেন্ট সেই পরীক্ষায় তোমাদের মতো এই 3 নাম্বার অপশনটাই দেখাইছে। 70% বাংলাদেশে খুলনা পাবলিক ইউনিভার্সিটিতে 70% স্টুডেন্ট এই অ্যান্সারটা দিয়েছে কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েলের উপর ভিত্তি করে আর্টিকেল বসে। আর কিছু দিয়েছে কনসোনেন্ট আর কিছু দিয়েছে ভাওয়েল। খুব কম, ভেরি রেয়ার, খুব কম স্টুডেন্ট মানে 5%, তার চেয়ে আরও কম স্টুডেন্ট এই 4 নাম্বার অপশনটা দেখাইছে। কিন্তু মজার ব্যাপার হলো রাইট অ্যান্সার হলো 4 নাম্বার। রাইট অ্যান্সার হলো 4 নাম্বার। আচ্ছা, কে যেন মাশরাফি বিন রজব 4 নাম্বার। অমন আন্দাজ করে বলছে, যদি নিজে থেকে বলে থাকো আলহামদুলিল্লাহ। সুলতান আয়েশা সাউন্ড, হ্যাঁ। তো দারুণ ব্যাপার। এখন যে স্টুডেন্টগুলা এই ইয়াটাতে ভুল করলো, এটা কি তাদের দায়বদ্ধতা? মোটেও না। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের একাডেমি তাদেরকে এভাবে শিখিয়েছে, সেজন্য তারা অ্যান্সারটা দিয়েছে। আমাদের কোনো ক্লাসে কোনো ইংলিশ টিচার আমাদেরকেও পড়ায় নাই একাডেমিতে যে আর্টিকেল সাউন্ডের উপর ভিত্তি করে বসে। আমাদেরকে কি পড়াইছে? আর্টিকেলের টপিকটা আসলেই 15-20টা স্ট্রাকচার রুলস আমাদের মুখস্থ করতে হয়েছে। কিভাবে? কনসোনেন্টের আগে এ বসে, ভাওয়েলের আগে এন বসে, তারপরে ইউর উচ্চারণ ইউর মতো না হয়ে যদি আয়ের মতো হয় এন বসে, এইচের উচ্চারণ এইচের মতো না হয়ে যদি অয়ের মতো হয়, তাহলে আয়ের মতো হয়, তাহলে এন বসে। তো সেই জায়গা থেকে আমরা ধারণা করে আমাদের স্টুডেন্টরা এটা অ্যান্সার করেছে। এটা তাদের ভুল না, এটা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের টিচারদের ব্যর্থতা। এটা আমাদের কোনো ব্যর্থতা না। তবে রাইট হলো, সঠিক উত্তর হলো সাউন্ডের উপর ভিত্তি করে আর্টিকেল বসে। কিভাবে বসে এখন আমরা তোমাদেরকে এক ক্লাসেই এই 5 মিনিটে আর্টিকেল শিখাই দিব। আর্টিকেল একেবারে আর্টিকেলের 14 গোষ্ঠী উদ্ধার করে দিব ইনশাআল্লাহ। দেখো, এই যে আমাদের আজকের আর্টিকেলের যে টপিক। স্যার প্লিজ, আচ্ছা মুস্তাকিম তুমি হেড অফিসে যোগাযোগ করো, আমাদের এটা ফ্রি ক্লাস। মুস্তাকিম, আমাদের এটা ফ্রি ক্লাস চলতেছে, এটা সবার জন্য উন্মুক্ত। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কোনটা করবা।
আচ্ছা, তো ইউজ অফ আর্টিকল, আর্টিকেলের ব্যবহার। দ্য এলিমেন্টস অফ আর্টিকল, আর্টিকেলের উপাদান কয়টি? 3টি। আর্টিকেল হলো ডিটারমাইনার, মানে হলো নির্দেশক। যে জিনিসটা কি করে বাক্যে বসে নাউনকে মডিফাই করে, নাউনকে নির্দেশ করে, ওই জিনিসগুলোকে বলা হয় ডিটারমাইন। তো ডিটারমাইনার্স আছে আমাদের ইংরেজি ভাষা, অনেকগুলো ডিটারমাইনার্স আছে। সেখান থেকে, বা যেগুলোকে কোয়ান্টিফায়ার্সও বলা হয়, সেখান থেকে আর্টিকেল কি করছে? সেখান থেকে আর্টিকেল 3টা নিয়ে আসছে। এই যে THE, এই যে শব্দটা THE, এইটা নিয়ে আমাদের সমস্যার শেষ নাই। আমরা এটাকে যখন কোনো গাইডের মধ্যে আমরা প্যাসেজ পড়তে গেলে, ওই বাংলা উচ্চারণ পড়তে গেলে আমরা দেখি কখনো এটার উচ্চারণ লেখা আছে কি বলে দা, কোথাও লেখা আছে দি। এই জায়গার মধ্যে আমরা হেজিটেশনের মধ্যে পড়ে যাই যে এটা কি দা নাকি দি। কখনো দেখি দা, কখনো দি, কিন্তু আমাদের এক্সাক্ট উচ্চারণ আমরা কেউই বলতে পারি না। এটাকে নিয়ে তো তোমরা খেয়াল করো, আর্টিকেল কিসের উপর ভিত্তি করে বসে? সাউন্ডের উপর ভিত্তি করে বসে। এখন আমি আর্টিকেল বসাবো কিভাবে? প্রথম কথা হলো কনসোনেন্ট সাউন্ডে আ বসে আর ভাওয়েল সাউন্ডে এন বসে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার কনসোনেন্ট সাউন্ড কি আর ভাওয়েল সাউন্ড কি? এবার আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই যে ভাওয়েল সাউন্ড হলো 5টি। এটা আমাদের একটা ট্রিক্স, স্ট্র্যাটেজি। আমরা বলি ভাওয়েল সাউন্ডস কয়টি? 5টি। কি কি? অ, আ, এ, ও, এ। অ, আ, এ, ও, এ, এই 5টিকে আমরা ভাওয়েল সাউন্ড বলি। এই 5টি যদি কোনো শব্দের শুরুতে পাওয়া যায়, যেই শব্দের শুরুতে আর্টিকেল বসবে, আর্টিকেল আ অথবা এন বসবে, ওই শব্দের শুরুতে যদি এই 5টি সাউন্ডের কোনো একটি সাউন্ড পাওয়া যায় তাহলে এন বসবে। আর যদি এই 5টি সাউন্ডের কোনো একটি সাউন্ড না পাওয়া যায় তাহলে আ বসবে, মানে এ বসবে। আর কোনো স্ট্রাকচার আজকে থেকে মুখস্থই করা লাগবে না, সব স্ট্রাকচার আমাদের এই কথা দিয়ে খতম। এবার আসো আমরা একটু প্রয়োগ করে দেখাই। আচ্ছা, আমরা একটু প্রয়োগ করে দেখাই, খেয়াল করো তো। আমি যদি লিখি এখন একজন খেয়াল করো, একজন সৎ মানুষ। একজন সৎ মানুষ। এখন মানুষ ইংরেজি কি? ম্যান। সৎ ইংরেজি কি? অনেস্ট। খেয়াল করো তো। তাহলে এখন কি করা লাগবে? আমি সৎ ইংরেজি অনেস্ট লিখে দিলাম, মানুষ ইংরেজি ম্যান লিখে দিলাম। এখন আমাকে কি করতে হবে? একজন শব্দের ইংরেজি ওয়ার্ড নিয়ে আসতে হবে। তো আমরা জানি একজন শব্দের ইংরেজি ওয়ার্ড হচ্ছে 2টা। কি কি? এ অথবা এন, আ অথবা এন, আ অথবা এন। এই 2টা শব্দের অর্থই হলো একজন বা একটি বা একটা। এখন আমি কি আ দিব এখানে নাকি এন দিব, এই সিদ্ধান্তটা কে দিবে? এই সিদ্ধান্ত দিবে আমি যেই ওয়ার্ডের শুরুতে আ অথবা এন দিচ্ছি, ওই ওয়ার্ড এর উচ্চারণের শুরুর সাউন্ডটা, সাউন্ড আমাকে বলে দিবে আমি এখানে আ দিব নাকি এম দিব। এবার আমি একটু উচ্চারণ করি তো। অনেস্ট শব্দটা উচ্চারণ করতে কি আসছে? আমাদের ভাওয়েল সাউন্ড না কয়টি বলছিলাম? 5টি। অ, আ, ই, ও, এ। এবার তোমরা কমেন্টে বলো তো দেখি, অনেস্ট শব্দটা উচ্চারণ করতে তার শুরুতে আমাদের ভাওয়েল সাউন্ডের কোনটা মিলে গেছে? একটু দেখা তো দেখি, একটু কমেন্টে লিখে জানাও। অনেস্ট শব্দটা উচ্চারণ করতে আমাদের ভাওয়েল সাউন্ডের কোনটা মিলছে? অ, আ, ই, উ, এ। লিঙ্ক দেওয়া আছে, আপনি
হ্যাঁ, মোহাম্মদ জুনায়েদ, অ মিলে গেছে। তাহলে এখন জুনায়েদ অ মিলে গেছে। আচ্ছা, তো আচ্ছা, মুস্তাকিম হাসান অ মিলে গেছে। একজন মোহাম্মদ নাইম ও মিলছে না, ও তো না, অনেস্ট, অনেস্ট না, অনেস্ট, অ মিলছে। মাশরাফি বিন রজব অ। আচ্ছা, অনেকেই অ বলছে। এখন খেয়াল করো তো, তোমাদের গাইড বইয়ে, নোট বইয়ে যে লেখা আছে এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয়ের মতো না হয়ে অ এর মতো হয়, তাহলে তার আগে এম দিতে হবে। দরকার নেই, কোনো স্ট্রাকচার মুখস্থ দরকার নেই। যার শুধু তুমি তোমার এই জাদুকারী টিপসটা মনে রাখো, যে যদি আমি কি পাই, অ আ এই পাঁচটির কোনো একটা পাই, তাহলে আমি চোখ বুঝে এখানে কি দিয়ে দিব, এম দিয়ে দিব। আমার এই স্ট্রাকচার মুখস্থের কোনো প্রয়োজন নাই। যেমন একটি ছাতা, একটি ছাতা ইংরেজি কি, অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা। একটি ছাতা ইংরেজি কি, অ্যান আমব্রেলা। একটি ছাতা ইংরেজি কি, আমব্রেলা। আচ্ছা, তো ছাতা ইংরেজি হলো আমব্রেলা, ছাতা, ছাতা ইংরেজি আমব্রেলা। তাহলে একটি, এখন একটি কথার ইংরেজি কয়টি, দুইটি, আ অথবা এন। এখন আমি এই জায়গায় আ অথবা এন একটা আমাকে দিতে হবে। কোনটা দিব সিদ্ধান্ত কে দিবে, এই শব্দটা দিবে। এই শব্দের শুরুতে আমি কি পাচ্ছি, ভাউল সাউন্ড পাচ্ছি নাকি কনসোনেন্ট সাউন্ড পাচ্ছি। যদি ভাউল সাউন্ড পাই, এই পাঁচটি হলো ভাউল সাউন্ড, তার কোনো একটি পাইলে আমি এখানে চোখ বুঝে কি দিয়ে দিব, এম দিয়ে দিব। যেমন অনেস্ট, যেমন আমব্রেলা, আমব্রেলা উচ্চারণ মধ্যে কি আছে, আ, আমব্রেলা, আ, তাহলে কি দিয়ে দিব, এম দিয়ে দিব। এখন বলো তো দেখি, এই আ এবং এন, এই দুইটা জিনিস নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন আছে কিনা? এখন থেকে তোমরা এই দুইটা ব্যবহার করতে পারবে কিনা? মেহেদি হাসান নাকি যায় না, আমি সবার আগে কমেন্ট করছি। আচ্ছা মেহেদি, হয়তো তোমার কমেন্টটা, হ্যাঁ মেহেদি, তোমার কমেন্ট পেয়েছি, চোখে পড়ে নাই। সবার কমেন্ট তো পড়া সম্ভব হয় না, যারটা চোখে পড়ে প্রথমে তারটাই হয়তো আইডেন্টিফাই করি আর কি। আচ্ছা, একটু কমেন্ট করে জানাই দাও তো, আ এবং এন এই দুইটা ব্যবহার করতে পারবে কিনা। এখন যদি আমি তোমাকে শত শত ওয়ার্ড বলি, যে একটি বই, তাহলে বুক, বই ইংরেজি কি, বুক, তাহলে কি হবে, আ বুক। একটি কলম, আ পেন। একটি আপেল, অ্যান এপল, অ্যান এপল। তারপরে এবার যদি বলি একজন নেতা, নেতা বা অভিনেতা, অ্যাক্ট্রেস, তাহলে কি হবে, অ্যাক্টর, অ্যান অ্যাক্টর। একজন অভিনেত্রী, অ্যান অ্যাক্ট্রেস। মোহাম্মদ জুনায়েদ, ইজি, হ্যাঁ অবশ্যই ইজি। এখানে কঠিন কোনো কিছুই নেই, কোনো কিছুই আমাদের এই কোর্সে কঠিন নাই। তোমাদের যত সমস্যা ইতিপূর্বে তোমরা সমস্যার সম্মুখীন হয়েছো ইংলিশ নিয়ে, এই সমস্ত সমস্যার সহজ সমাধান নিয়েই আমাদের এই ফাউন্ডেশন কোর্স, ইনশাআল্লাহ। স্যার পারবো ইনশাল্লাহ, ধন্যবাদ, ঠিক আছে। তাহলে আমরা খেয়াল রাখবো কি, অ আ এ ও এ। আচ্ছা, এবার আমরা এই সাউন্ডটা দিয়েই তোমাদের আরেকটা সমস্যা সমাধান করে দিই, কি, যে টি এইচ ই, এই ওয়ার্ডটা আমরা কখনো দেখি এটার উচ্চারণ দা, আবার কখনো দেখি এটার উচ্চারণ কি, দি। এখন কখন দা কখন দি কিভাবে পড়বো মনে রাখবা, অ আ ই উ এ। এই পাঁচটি সাউন্ড যখন কোনো শব্দের শুরুতে পাওয়া যাবে, ওই শব্দের শুরুতে যখন এই ওয়ার্ডটা আসবে, তখন তার উচ্চারণ হবে দি। যেমন ছাতাটি, যেমন ছাতাটি। তাহলে ছাতাটি ইংরেজি কি, টি এইচ ই, আমব্রেলা। এবার আমি এটাকে কি উচ্চারণ করব, দা পড়বো নাকি দি পড়বো বলো তো দেখি, একটু কমেন্টে লিখে জানাও তো। হ্যাঁ, কে বলছে এটা, মেহেদি সরকার। এখন ইজি হয়ে গেছে, এত সুন্দর টেকনিক আগে জানি নাই, আলহামদুলিল্লাহ। এটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের এটা ফিডব্যাক, সব স্টুডেন্ট থেকে আমরা এই ফিডব্যাকটা পাই, যা আগে জানি নাই। আর আরও অনেক কিছু রয়ে গিয়েছে, মানে আমাদের প্রত্যেকটা টপিকের মধ্যেই এমন নতুন নতুন জিনিস আছে, টেকনিক আছে, যেটা তোমার কাছে জীবনের প্রথমেই দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, একটু কমেন্টে লিখে জানাও দেখি, এখন আমি কি পড়বো, দি পড়বো নাকি দা পড়বো।
মাশরাফি বিন রজব, দি হবে। কনগ্রেচুলেশনস, তোমাকে অভিনন্দন। দি হবে, কেন দি হবে? কারণ তার পরবর্তী শব্দের শুরুর সাউন্ডটা ভাওয়েল সাউন্ড, তাহলে ভাওয়েল সাউন্ডের শুরুতে দি হবে, কনসোনেন্ট সাউন্ডের শুরুতে দা হবে, মনে রাখতে হবে। এখন তোমার বিশ্বাস নাও হতে পারে, তার জন্য তুমি কি করবা, ওই যে প্লে স্টোর থেকে বাংলা টু ইংলিশ ডিকশনারি নামিয়ে ওখানে গিয়ে লিখবা দ্য বুক, লিখে প্রনাউন্সিয়েশনে ক্লিক করে দেখবা, বলবে ওরা দ্য বুক। যখন লিখবা ছাতাটি দ্য আমব্রেলা, তখন হবে দি আমব্রেলা, দি আমব্রেলা। হ্যাঁ, অনেকেই লিখেছে দি, জুনায়েদ লিখেছে, তোহাদ চৌধুরী লিখেছে, ইসলামের শেহজাদি লিখেছে দি, মোস্তাকিম হাসান দি। ধন্যবাদ সবাইকে বোঝার জন্য। এবার দেখো তো, আমি আরেকটা উদাহরণে যাই। যেমন এই যে তাহলে আমি এটাকে কি পড়বো, অনেস্ট ম্যান। যেহেতু এই জায়গায় কি আছে, ভাওয়েল সাউন্ড আছে, আমি পড়বো কি দি অনেস্ট ম্যান, দি অনেস্ট ম্যান। কিন্তু একইভাবে আমি যদি এখানে বলি খাতাটি, তাহলে কি বলবো, দ্য পেপার নাকি দি পেপার? অবশ্যই দি পেপার, সরি দ্য পেপার, দ্য পেপার, দ্য পেপার। আমি গত ক্লাসে তোমাদেরকে এই ফি দিয়ে একটা টাং টুইস্টার দিয়েছিলাম, প্লিজ ফর দ্য ফ্যান অন দ্য পেপার, প্লিজ ফর দ্য ফ্যান অন দ্য পেপার, প্লিজ ফর দ্য ফ্যান অন দ্য পেপার। তোমরা এটা প্র্যাকটিস করছো কিনা? আমাদের এই ফি দিয়ে টাং টুইস্টারটা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও তো কমেন্টে। সবাই বলতে পারো কিনা? এই ফি আমরা বলেছিলাম ইংরেজি ভাষার 3টা ভাগ আছে, কি কি? ফি, টি, খে, ফি, টি, খে, ফি, টি, খে, এই 3টা হলো ইংরেজি ভাষার ভাগ। ফি, টি, খে, ফি, টি, খে, এই 3টা হলো ইংরেজি ভাষার টাইগার, দি অনেস্ট ম্যান। ধন্যবাদ। সরি দ্য পেপার, মোহাম্মদ নাইম দ্য পেপার, হাসান দ্য পেপার, অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য। আমাদের টাং টুইস্টারটা হয়েছে কিনা সবার? আর গত ক্লাসে আমরা একটা টেকনিক দিয়েছিলাম যে একটা খাতা ধরে এইভাবে প্র্যাকটিস করার জন্য বলেছিলাম। ফি, টি, খে, 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 এইভাবে প্র্যাকটিস করতে বলেছিলাম। এবার আজকে তোমাদেরকে আমি টি দিয়ে টাং টুইস্ট একটা লিখে দিয়েছি, টি দিয়ে। টিম, টিম, told Tina, Tim told Tina, Tim told Tina, Tim told Tina to take 10 tiny, to take 10 tiny, to take 10 tiny tablets to town. Tablets to town, to tablets to town. Tablets to town. এই গত ক্লাসে দিয়েছিলাম ফি দিয়ে, প্লিজ ফর দ্য ফ্যান অন দ্য পেপার, প্লিজ ফর দ্য ফ্যান অন দ্য পেপার। আজকে দিয়েছি টি দিয়ে, টিম told টিনা, মানে টি এই বর্ণটার উচ্চারণটা ক্লিয়ার করার জন্য টিম told টিনা to take 10 tiny tablets to town, টিম told টিনা to take 10 tiny tablets to town, টিম told টিনা to take 10 tiny tablets to town। প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর। হ্যাঁ জুনাইদ, সেটা আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা আমাদের রেকর্ড ক্লাস থেকে উচ্চারণটা বারবার শুনে প্রয়োজনে তোমরা এটা ইউটিউবে যদি গিয়ে লিখো টাং টুইস্টার, তাহলে দেখবা যে এই টাং টুইস্টারগুলোর উচ্চারণ তোমরা পেয়ে যাবা। সেখান থেকে শুনে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে থাকো, দেখবা যে আস্তে আস্তে করে তোমার ইংলিশ অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে, তোমার ইংলিশ স্মার্ট হয়ে যাবে, অনেক সুন্দর কথা বললে সুন্দর দেখাবে বাইরে থেকে শুনতে। আচ্ছা, তাহলে আমরা দেরি করছি না, তাহলে আমরা আর্টিকেল বুঝে নিলাম যে কোথায় আর্টিকেল আ দিতে হবে, কোথায় এম দিতে হবে, আর THE এটার উচ্চারণ কখন দা কখন দি করতে হবে। তো আরেকটা কোশ্চেন আমরা বলতে পারি যে আমরা আসলে কোথায় দেব। আমরা জানি আ এবং এন
একজন একটা কথা বোঝাতে আমরা এটাকে বাক্যের মধ্যে ব্যবহার করব। যতক্ষণ না পর্যন্ত এই শব্দটা বাক্যে উপস্থিত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই আই এবং এন চিন্তা করব না, কখনো কল্পনাই করব না। এটার জন্য এগুলো আমাদের আগামী ক্লাসে আরও সামনের ক্লাসগুলোতে আরও বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। তো আমাদের দ্বিতীয় জিনিস, আচ্ছা তারপর জিরো আর্টিকেল কোথায়, আর্টিকেল দা কোথায় ব্যবহার হয়, এগুলো আমাদের আস্তে আস্তে আমরা কাভার করব। একটা ক্লাস তো হবে না, আমাদের ফাউন্ডেশনের টপিক বাই টপিক যখন লেকচারগুলো আসবে তখন আমরা প্রতিটা ক্লাসে একটা করে আমরা যেখানে যেটা দেখানো দরকার সেখানে সেই জিনিসটা দেখিয়ে দিয়েই তোমাদের ভিত্তিকে আমরা মজবুত করব। আমাদের আজকে দ্বিতীয় কাজ, ইউজ অফ দা অথবা দি, এই শব্দটার ব্যবহার, এটার অর্থ কি আসলে? THE এই শব্দটার অর্থ আসলে কি? স্যার দাঁত ভেঙে যাচ্ছে, কে বলছে? মোহাম্মদ জুনায়েদ। আচ্ছা জুনায়েদ, প্রথম একটু কঠিন মনে হবে, একটু কষ্ট হবে, মুখে যেহেতু জড়তা আছে, জীবনের প্রথম যেহেতু এই জিনিসগুলো আমরা শুনতেছি, একটা সময় ঠিকই দেখবা সহজ হয়ে গেছে, প্র্যাকটিস করতে হতে ঠিকই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তুমি কোনোদিন সাউন্ড ডেক্স, আচ্ছা ঠিক আছে। তো আই এম এক্সট্রিমলি সরি, হালকা ঠান্ডা লেগে আছে। তো দেখো এই যে THE এই ওয়ার্ডটা আমরা সকলেই চিনি, কিন্তু আসলে কি আমরা এই ওয়ার্ডের এক্সাক্ট ব্যবহারটা জানি? এই ওয়ার্ডের আসলে অর্থ কি আমরা লিখিয়ে দিচ্ছি সন্ধে। টি টা খানা খানি গুলি গন দেররা, যেখানে আর্টিকেল দা অথবা দি নিয়ে টানাটানি সেখানে। টি টা খানা খানি গুলি গন দেররা, যেখানে আর্টিকেল দি অথবা দা নিয়ে টানাটানি সেখানে। টিটা খানাখানি যেখানে, দা অথবা দি নিয়ে টানাটানি সেখানে। একদম সন্ধে ইনশাআল্লাহ ক্যাপচার করে ফেলবা। কি বললাম যে THE দা অথবা দি, তার অর্থ কি? টি টা খানা খানি গুলি গন দের রা, এই সবগুলাই তার অর্থ, এক এক সময় এক একটা অর্থ সে দেয়। আচ্ছা এবার আমরা উদাহরণে চলে যাই। গাছটি, তাহলে গাছ ইংরেজি কি? ট্রি। এবার টি এটার উচ্চারণ কি? দা অথবা দি, তার পরবর্তী ওয়ার্ড বলে দিবে, তো সে কি দা হবে নাকি দি হবে। তাহলে গাছটি ইংরেজি কি? দ্য ট্রি। ছেলেটি দ্য বয়, লোকটি দ্য ম্যান, বিড়ালটি দ্য ক্যাট, মেয়েটি দ্য গার্ল, বইটি দ্য বুক, টেবিলটি দ্য টেবল, আপেলটি দি আমব্রেলা। এই তো হয়ে গেছে। আচ্ছা এরপরে কি বললাম? গুলি গন দেররা, যেমন খেয়াল করো, গরিবরা, দ্য ফোর, ধনীরা, দ্য রিচ। এখানে দায়ের অর্থ কি আসছে? রা আসছে, তখন এটা কি হয়ে গেছে? বহু বছর হয়ে গিয়েছে, জমা হয়ে গিয়েছে। তাহলে ছেলেরা দ্য বয়েজ, মেয়েরা দ্য গার্লস। এই পার্টটা এখন আপাতত না বুঝলেও কোনো সমস্যা নেই, পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো সুন্দর করে বুঝে যাব ইনশাআল্লাহ। আমাদের এই জিনিসটা আগে জানা দরকার। তো এখন কি আমরা এই আর্টিকেল দা অথবা দি ব্যবহার করে সিস্টেম তৈরি করতে পারবো? আমি যদি বলি যে ছেলেটি ক্লান্ত, দ্য বয় ইজ টায়ার্ড, দ্য বয় ইজ, গতকালকে আমরা শিখেছি ছেলেটি ক্লান্ত ইংরেজি কি? ছেলেটি ইজ ক্লান্ত। আজকের ক্লাসে আমরা কি করব? ছেলেটি শব্দটাকে ইংলিশ করে দিব, দ্য বয়। ছেলেটি দ্য বয় ইজ টায়ার্ড। ক্লান্ত ইংরেজি জানি না, কোনো সমস্যা নাই, হাতে মোবাইল আছে, গুগল মামা আছে, ক্লান্ত লেখো, ক্লান্ত শব্দের ইংরেজি কি চলে আসবে, দ্য বয় ইজ টায়ার্ড। এবার আমরা এটাকে 6টা করে ফেলবো। দ্য বয় ইজেন্ট টায়ার্ড, ইজ দ্য বয় টায়ার্ড, ইজেন্ট দ্য বয় টায়ার্ড, হোয়াই ইজ দ্য বয় টায়ার্ড, হোয়াই ইজেন্ট দ্য বয় টায়ার্ড। এবং পাশাপাশি এগুলা দিয়ে আমরা 6 সম টেনে ফেলবো। বুঝতে পেরেছি। কে লিখছে? ফাতেমা তো জোহরা, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আর্টিকেল দা অথবা দি এর অর্থ আমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও, এবং এটা দিয়ে তোমরা কাজ করতে পারবে না ইনশাআল্লাহ জানিয়ে দাও। আমি এবার তোমাদেরকে খেয়াল করো, এই আর্টিকেল দা অথবা দি দিয়ে একটা 6 সম লিখে আমি দেখাই দিচ্ছি কিভাবে 6 সম টানতে হবে। যেমন খেয়াল করো, আমি বললাম বাচ্চাটি, দ্য বেবি, বাচ্চাটি ইংরেজি কি? দ্য বেবি। বাচ্চাটি কিউট, দ্য বেবি ইজ কিউট।
কিউট। এবার বাচ্চাটি কিউট না, তাহলে কি লিখবো? আমরা জানি 2 নম্বর ফর্ম লিখতে 1 নম্বর ফর্মের ভিভার্বের পরে কি করে দিতে হয়? নট করে দিতে হয়। আমি লিখতে পারি ইজ নট, অথবা এটাকে কন্ট্রাকশন করে ইজেন্ট লিখে দিব কিউট। দ্য বেবি ইজ এ কিউট। এবার বাচ্চাটি কি কিউট? বাচ্চাটি কি কিউট? 3 নম্বর ফর্ম লিখতে কি করতে হয়? 1 নম্বর ফর্মের ভিভার্বটাকে শুরুতে আনতে হয়। এবার সাবজেক্টটাকে তার পরে নিতে হবে। এখন আমি কি শুধু আর্টিকেল দা নিব নাকি বাচ্চাটিকে নিব? এই ক্ষেত্রে মনে রাখতে হবে ভার্বের আগে যাহা বসে তাহাই সাবজেক্ট, ভার্ব থেকে শুরু করে পুরোটাই প্রিডিকেট, বিশেষ অংশকে জোর দিতে মাঝে মাঝে করবে ইনোভেট। এবার তোমরা এই ছন্দটা মাথায় নিয়ে নিবা। ভার্বের আগে যাহা বসে তাহাই সাবজেক্ট, ভার্ব থেকে শুরু করে পুরোটাই প্রিডিকেট, বিশেষ অংশকে জোর দিতে মাঝে মাঝে করবে ইনোভেট। তাহলে যেহেতু ভার্বের আগে যাহা বসে তাহাই সাবজেক্ট, এবার ভার্বের আগে সাবজেক্ট যদি অনেক বড় লম্বাও হয়, অনেক বেশি লম্বাও হয়, কোনো সমস্যা নাই। এই পুরোটাকে কান ধরে এখানে নিয়ে আসতে হবে, নিয়ে এসে বসাই দিতে হবে। বসাই দিলাম। দ্য বেবি ইজ দ্য বেবি কিউট, ইজ দ্য বেবি কিউট, ইজ দ্য বেবি কিউট। বাচ্চাটি কি কিউট? ছেলেটি কি এখানে? ইজ দ্য বয় হিয়ার? বইটি কি টেবিলের উপরে? ইজ দ্য বুক অন দ্য টেবল, ইজ দ্য বুক অন দ্য টেবল। রনি কি বাড়িতে? ইজ রনি অ্যাট হোম, ইজ রনি অ্যাট হোম। এইভাবে। আচ্ছা, এবার 4 নম্বর ফর্ম, বাচ্চাটি কিউট না, তাহলে কি কর? বাচ্চাটি কি কিউট? বাচ্চাটি কি কিউট না? 4 নম্বর ফর্ম। তাহলে কি করতে হবে? 2 নম্বর ফর্মের ভার্বটাকে শুরুতে নিয়ে আসতে হবে। ইজেন্ট, সাবজেক্টটাকে তার পরে নিয়ে যেতে হবে। ইজেন্ট দ্য বয়, ইজেন্ট দ্য বেবি কিউট, isn't the baby cute, isn't the baby cute, why is the baby cute, why isn't the baby cute। এই হলো তার 6 ফর্ম। আর্টিকেল দাও অথবা দিয়ে যখন তোমার ভিআইপি সাবজেক্ট বানাবা তখন তার 6 ফর্মটা এমন হবে। এখন থেকে আজকে থেকে এটা দিয়ে প্রচুর 6 ফর্ম লিখে মুখে মুখে প্র্যাকটিস করে থাকো। এবার কমেন্ট একটু জানাইয়া দাও তো যে তোমরা এটা বুঝছো কিনা। এই আর্টিকেল দাও অথবা দিয়ে ব্যবহার করে ভিআইপি সাবজেক্ট বানায় 6 ফর্ম বানাতে পারবা কিনা একটু কমেন্টে জানাও তো। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। ভার্বের আগে যাহা বসে তাহাই সাবজেক্ট, ভার্ব থেকে শুরু করে পুরোটাই প্রিডিকেট, বিশেষ অংশকে জোর দিতে মাঝে মাঝে করবে ইনোভেট। পারবো। আচ্ছা, ফাতেমাতুজ জোহরা বলছে পারবো। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আরও অনেকেই বলছে, ইসলামের শাহজাদি জি, মাশরাফ বিন রজব সেও বলছে পারবে। কাল ক্লাসের পিডিএফ কোন গ্রুপে দিছে? আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরবর্তী আপডেট জানিয়ে দিব। আপাতত যতটুকুর মধ্যে আসি, হ্যাঁ সবাই বলছে যে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা একটু সামনে এগিয়ে যাই, আমাদের মূল ক্লাসে চলে যাই। তোমাদের বাড়ি কাজ থাকবে যে আর্টিকেল দাও অথবা দিয়ে ভিআইপি সাবজেক্ট বানিয়ে প্রচুর মুখে প্র্যাকটিস করা এবং বাক্য তৈরি করা। এখন থেকে এই যে তোমার ইংলিশ শেখা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, হাজার হাজার বাক্য এখন তুমি লিখতে পারবা, বলতে পারবা যা মনে চায়। যেমন দরজাটি খোলা, দ্য ডোর ইজ ওপেন্ড, জানালাটি বন্ধ, দ্য উইন্ডো ইজ ক্লোজড, চেয়ারটি ভাঙ্গা, দ্য চেয়ার ইজ ব্রোকেন, দ্য চেয়ার ইজ ব্রোকেন, মেয়েটি দুষ্ট, দ্য গার্ল ইজ নটি, দ্য গার্ল ইজ নটি। এই তো হয়ে গেছে। লোকটি ভদ্র, দ্য ম্যান ইজ পোলাইট, দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটি সৎ। এই তো হয়ে গেছে। ছেলেটি আমার বন্ধু, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড। দৃশ্যটি অনেক সুন্দর, চমৎকার। দ্য সিনারি ইজ অ্যামেজিং, দ্য সিনারি ইজ অ্যামেজিং। এভাবে প্রচুর বাক্য লিখতে থাকো এবং এটাকে 6টাতে টেনে প্র্যাকটিস করতে থাকো। পাশাপাশি চেষ্টা করবা যে আমাদের 6 ফর্মের 3 নাম্বার ফর্ম দিয়ে আমরা কোশ্চেন করি, 5 নাম্বার 3 নাম্বার থেকে 6 নাম্বার ফর্ম দিয়ে এই বাক্যগুলো দিয়ে আমরা কোশ্চেন করি, প্রশ্ন করি। এই জন্য চেষ্টা করবা
যে একবার তো একাধারে বলা, ফার্স্ট টু লাস্ট বলা সহজ, যে আমি মাছ থেকে পারি কিনা। এই দৃশ্যটি কি সুন্দর, ইজ দ্য সিনারি অ্যামেজিং, লোকটি কি ভদ্র, ইজ দ্য ম্যান পোলাইট, ইজ দ্য ম্যান পোলাইট, ইজ দ্য ম্যান পোলাইট, এই লোকটি কেন এখানে, হোয়াই ইজ দ্য ম্যান হিয়ার, হোয়াই ইজ দ্য ম্যান হিয়ার। এইভাবে ভেঙে ভেঙে চেষ্টা করো বলতে পারো কিনা, তোমার ব্রেন তোমাকে সাপোর্ট করছে কিনা। যতক্ষণ না পর্যন্ত এইভাবে আসবে ততক্ষণ বুঝতে হবে যে আমি এখনো পারফেক্ট না। কারণ আমরা যখন ভাষায় অ্যাপ্লাই করব কিংবা খাতায় অ্যাপ্লাই করব ইংলিশটাকে, তখন কিন্তু আমরা 6 ফর্ম অ্যাপ্লাই করবো না, বরং এখান থেকে যেই ফর্মটা প্রয়োজন ওই ফর্মটা আমাদেরকে উঠাতে হবে। পরীক্ষার হলে গিয়ে কিংবা ভাষা বলতে গিয়ে গোটা 6 ফর্মটাকে মনে করে তারপরে এটা বলা যাবে না, সাথে সাথে ইনস্ট্যান্ট আমাকে ডেলিভারি দিতে হবে। এই জন্য এখন থেকে প্র্যাকটিসটা এইভাবে করতে হবে। চলো আমরা একটু সামনে এগিয়ে যাই। আমাদের আরেকটা আজকের মজার আরেকটা টপিক হলো ইউজ অফ অফ। ইউজ অফ অফ, ইউজ অফ অফ, এই যে অফ অফ, এইটার ব্যবহার আজকে আমরা শিখবো। খুব চমৎকার ইংরেজি ভাষার একটি চমৎকার ব্যবহার, শত শত বাক্য আমরা এটা দিয়ে ইংলিশ করে ফেলবো। অফ এর অর্থ হলো র অথবা এর। এটার অর্থ কি, এই যে শব্দটা, এই অফ এর ব্যবহার আরবি ভাষা যারা মাদ্রাসার ছাত্র আছো তারা অলরেডি হয়তো পড়েছো। এজাফতের ব্যবহার, মুদাফ মুদাফে ইলাই যে জায়গায় ব্যবহার করা হয়, যে ব্যবহারটা এজাফতের যে ব্যবহার, ইংরেজি ভাষায় হলো অফ এর ব্যবহার, বাংলা ভাষায় হলো বসন্ন র অথবা এর ব্যবহার বলা হয়। আজকে আমরা এইটার ব্যবহার শিখব। আচ্ছা, আমরা শুরুতে একটু খেয়াল করো তোমরা। রনির বই, রনির বই। তো অফের ব্যবহার মানে কি, দুইটি নামের মধ্যে সম্পর্ক। একটি নামবাচক শব্দ আরেকটি নামবাচক শব্দের সাথে সম্পর্ক তৈরি করে যখন একটি অর্থপূর্ণ অর্থ দেয়, মিনিংফুল অর্থ দেয়, তখন এটা হয় অফের ব্যবহার। এখন আমি যদি বলি রনি বই, রনি বই, তাহলে শুনতে কি মনে হচ্ছে, রনি একটা শব্দ, বই আর একটা শব্দ। কিন্তু যখন আমি কি করব, রনি এবং বইয়ের মাঝে এনে এই বসন্ন রকে দিয়ে দিব, তখন দেখো তো একটা নতুন অর্থ দিচ্ছে, রনির বই, তখন অর্থটা নতুন অর্থ দিচ্ছে। যেমন রহিম বাড়ি, দুইটা আলাদা শব্দ। রহিম একটা ব্যক্তি বোঝাচ্ছে, বাড়ি বললে একটা বস্তু বোঝাচ্ছে। যখন আমি কি করব, এই যে রহিম এবং বাড়ি, এই দুইটার মাঝখানে যখন আমি কি করব, এর শব্দটাকে নিয়ে আসবো, তখন দেখো তো এখন এটা অর্থপূর্ণ হয়ে গেছে। রহিম এর বাড়ি, রহিম এর বাড়ি, তখন একটা নতুন অর্থ দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পেরেছি র এবং এর গুরুত্বটা কতটুকু। এখন প্রশ্ন হলো, আমি এটাকে ইংলিশ করতে চাই। আমি ইতিপূর্বে জেনেছি র এর ইংলিশ হলো অফ, এর ইংলিশ হলো অফ। এবার আমি কি করলাম, অফ লিখে দিলাম, বই ইংরেজি কি বুক, রনি ইংরেজি কি রনি, রনি অফ বুক। এবার রহিম ইংরেজি কি রহিম, আর বাড়ি ইংরেজি কি হাউস। এবার তোমরা কমেন্টটা জানাও দেখি আমাদের ইংলিশটা হয়েছে কিনা। সবাই একটু কমেন্টে জানাও দেখি আমার এটা হয়েছে কিনা। আচ্ছা, ইয়াসমিন তানু, না আর্টিকেল পুরাটা বলতে কি, আমরা আর্টিকেলের একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে দিয়েছি, এটার উপর বেস করে আমাদের আর্টিকেল কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। মুস্তাকিম হাসান, জি স্যার। সবাই একটু কমেন্টে জানাও যে আমাদের বাক্যটা এখন হয়েছে কি, রনির বই ইংরেজি রনি অফ বুক, রহিমের বাড়ি রহিম অফ হাউস, বাক্যটা কি হয়েছে। মোহাম্মদ জুনায়েদ, না স্যার হয় নাই। মোহাম্মদ নাইম, রাইট, না। ইসলামের শেহজাদি, জি হুজুর, না আমাদের এই বাক্যটা হয় নাই। কেন হয় নাই দেখো, খেয়াল করো। রনির বই, রনির বই বললে এখানে মালিক কে, মালিক হলো রনি, বস্তুকে, বস্তু হলো বই। তাহলে বোঝা গেল
বাংলা বাক্যে আগে মালিক থাকে, বস্তু থাকে পরে। সেইমভাবে যদি আমি আরো বলি বাংলাদেশের মানুষ, তাহলে এই বাক্যে মালিককে, বাংলাদেশ হলো মালিক, মানুষ হলো বস্তু। যদি বলি মাদ্রাসার ছাত্র, এই বাক্যে মালিককে আমরা মালিক বলতে এখানে যেই জিনিসটাকে আমরা মালিক শব্দের যেই অ্যাকচুয়াল মিনিং আমরা এটাকে বোঝাচ্ছি না, জাস্ট বোঝার জন্য আমরা এটা ইউজ করতেছি। মোট কথা হলো বাংলা বাক্যে যে শব্দটার সাথে র অথবা এর থাকবে এটাকে আমরা মালিক বলবো, আর পরবর্তী শব্দটাকে আমরা বস্তু বলবো। তাহলে বাংলা ভাষায় আগে মালিক, র অথবা এর ব্যবহারের ক্ষেত্রে বাংলা ভাষায় আগে মালিক পরে বস্তু থাকে, আগে মালিক পরে বস্তু থাকে। কিন্তু ইংরেজি ভাষায় তার উল্টাটা হয়। কি হয়? এবার আমরা একটু গানে গানে শিখে ফেলবো। কিভাবে শিখে ফেলবো? এই যে বই, দেখো এবার আমরা একটু গানে গানে শিখে ফেলবো। এই যে বই, এটা বস্তু, রনি হলো মালিক, রনি হলো মালিক, আর বই হলো বস্তু। এবার তুমি যখন ইংলিশ করবা কি করতে হবে? এই র এর ইংলিশ অফ লিখে দিতে হবে। র এর ইংলিশ কি? অফ। এর ইংলিশ কি? অফ। এবার যে কাজটা করতে হবে, তোমাকে একটা গান গাইতে হবে। কি গান গাইতে হবে? বস্তু বেটা অফের আগে বসে খিলখিলায়া হাসে, মালিক বেটা অফের পরে মন খারাপ করে বসে। বস্তু বেটা অফের আগে বসে খিলখিলায়া হাসে, মালিক বেটা অফের পরে মন খারাপ করে বসে। ওয়াও, হয়ে গেছে। তাহলে রনির বই ইংরেজি কি? বুক অফ রনি। রহিমের বাড়ি আর রহিমের বই বুক অফ রহিম। মজার ব্যাপার না? আমরা এখানে তোমাদেরকে এই ছন্দটা উঠাই দিয়েছি। বস্তু বেটা অফের আগে বসে খিলখিলায়া হাসে, মালিক বেটা অফের পরে মন খারাপ করে বসে। এই ছন্দটা মাথায় রাখতে পারলেই, আর আমাদের যেই আইডিয়াটা যে যার সাথে র এর থাকে তাকে আমরা মালিক বলবো, পরবর্তী শব্দটাকে আমরা বস্তু বলবো, এইটা মাথায় থাকলে আর এই ছন্দটা তোমার হাতে থাকলে যে কোনো এর ব্যবহারের বাক্যকে ইংরেজ করা তোমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি বললাম? বস্তু বেটা অফের আগে বসে খিলখিলাইয়া হাসে, মালিক বেটা অফের পরে মন খারাপ করে বসে। এবার সবাই একটু কমেন্টে জানাইয়া দাও তোমরা আমাদের এই ট্রিক্সটা বুঝছো কিনা। এবার বলো দেখি তোমরা এটা দিয়ে একাধিক বাক্য তৈরি করতে পারবে কিনা। জি বুঝতে পেরেছি, জি স্যার বুঝতে পেরেছি। জুনায়েদ ধন্যবাদ তোমাদেরকে। না বোঝার কোনো স্কোপ নেই, কারণ আমাদের প্রতিটা টপিকই আমরা চেষ্টা করেছি যেভাবে তোমরা বুঝালে বুঝবে ওইভাবেই সাজানোর জন্য। জি স্যার। ইয়াসমিন তো তানু, আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ। এবার আমি কিছু বাক্য এখানে লিখি, কিছু বাক্য আমি এখানে লিখি, খেয়াল করো। আচ্ছা, তাহলে বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের রাজধানী, তারপরে কুমিল্লার ছেলে, কুমিল্লার ছেলে। জি স্যার বুঝতে পেরেছি, জি স্যার বুঝতে। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এবার সবাই দেখো, বাংলাদেশের নদী ইংরেজি কি? তাহলে কি করবো? নদী অফ বাংলাদেশ। আগে বাংলায় প্র্যাকটিস করো। বাংলাদেশের নদী ইংরেজি কি? নদী অফ বাংলাদেশ। মাদ্রাসার ছাত্র, ছাত্র অফ মাদ্রাসা। বাংলাদেশের রাজধানী, রাজধানী অফ বাংলাদেশ। কুমিল্লার ছেলে, ছেলে অফ কুমিল্লা। তারপরে তুমি কি করো? কুমিল্লা ইংরেজি বসাই দাও, ছেলে ইংরেজি বসাই দাও, ইংলিশ হয়ে গেছে। তাহলে এবার যদি বলি মাদ্রাসার ছাত্র, ছাত্র অফ মাদ্রাসা মানে হলো স্টুডেন্ট অফ মাদ্রাসা, স্টুডেন্ট অফ মাদ্রাসা। বাংলাদেশের নদীগুলো, রিভার্স অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী, ক্যাপিটাল অফ বাংলাদেশ। কুমিল্লার ছেলে, বয় অফ কুমিল্লা, বয় অফ কুমিল্লা। হয়ে গেছে।
ইসলামের শেহজাদি ইনশাল্লাহ বুঝতে পেরেছি। ক্যাপিটাল অফ বাংলাদেশ, স্টুডেন্ট অফ মাদ্রাসা, রিভার্স অফ বাংলা। হ্যাঁ ধন্যবাদ মোহাম্মদ নাইম, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তো এবার খেয়াল করো, সবাই বুঝতে পেরেছ? এবার যে জিনিসটা তোমাদেরকে বলি, খেয়াল করো, কুমিল্লার ছেলে, কুমিল্লার ছেলে, তাহলে ইংরেজি কি? এই যে ছেলে অফ কুমিল্লা, তাহলে ছেলে ইংরেজি কি? বয় অফ কুমিল্লা, বয় অফ কুমিল্লা। এবার এখানে আমরা তোমাদেরকে একটা আর্টিকেল শিখিয়ে দেই। দেখো, ছেলে নাম না কাম, অবশ্যই ছেলে শব্দটা একটা নামবাচক ওয়ার্ড, কুমিল্লা এই শব্দটা একটা নামবাচক ওয়ার্ড। এই জন্য আমরা বলে থাকি নামের পূর্বে আর্টিকেল দাও অথবা দি বসে। কি বললাম? নামের পূর্বে অফের ব্যবহার দিয়ে যখন দুইটা নাম ওয়ার্ড, অফের আগে একটি নাম ওয়ার্ড, পরে একটি নাম ওয়ার্ড আসে, তখন আমরা এটাকে বলি নামের পূর্বে আর্টিকেল দাও অথবা দি বসে। এবার প্রশ্ন হলো, কুমিল্লার ছেলে ইংরেজি কি? দ্য বয় অফ কুমিল্লা। কে কুমিল্লার ছেলে? আমি, তাহলে আয়ের সাথে না কি হবে? এম হবে। কেন এম হবে? কারণ এই বাক্যটা আমার পরিচয়। আই এম দ্য বয় অফ কুমিল্লা, আই এম নট দ্য বয় অফ কুমিল্লা, এম আই দ্য বয় অফ কুমিল্লা, এম আই নট দ্য বয় অফ কুমিল্লা, হোয়াই এম আই দ্য বয় অফ কুমিল্লা, হোয়াই এম আই নট দ্য বয় অফ কুমিল্লা। আমি মাদ্রাসার ছাত্র, আই এম দ্য স্টুডেন্ট অফ মাদ্রাসা। আমি ইউনিভার্সিটির ছাত্র, আই এম দ্য ইউনিভার্সিটি অফ মাদ্রাসা। আমি স্কুলের ছাত্র, আই এম দ্য স্টুডেন্ট অফ স্কুল। আমি কলেজের ছাত্র, আই এম দ্য স্টুডেন্ট অফ কলেজ। আমি বাংলাদেশের নাগরিক, আই এম দ্য সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের ছেলে, আই এম দ্য বয় অফ বাংলাদেশ। যা মনে চায়। আমি গ্রামের ছেলে, আই এম দ্য বয় অফ ভিলেজ। আমি ইসলামের অনুসারী, আই এম দ্য ফ্লোয়ার অফ ইসলাম। এর ব্যবহার দিয়ে ইচ্ছা মতো বাক্য বানাতে থাকো, বলতে থাকো। ফাতেমাতুজ জোহরা, এগুলো অনেক সহজ স্যার। হ্যাঁ অবশ্যই সহজ, অবশ্যই সহজ। তারপরে বলতে থাকো, কি বলবা? যে আমি বাবা মার প্রথম সন্তান, আই এম দ্য ফার্স্ট চাইল্ড অফ মাই ফ্রেন্ডস। আমি বাবা মার সর্বশেষ সন্তান, আই এম দ্য লাস্ট অফ মাই ফ্রেন্ডস। হয়ে গেছে, একেবারেই সহজ। দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইজ ডক্টর ইউনুস। এইভাবে বলতে থাকো। এই এরের ব্যবহারটা দিয়ে সিক্সম বানাইবা। কমেন্টে জানাও দেখি যে তোমরা এই এরের ব্যবহার দিয়ে সিক্সম তৈরি করতে পারবে কিনা। ইনশাআল্লাহ সিক্সম তৈরি করতে পারবে কিনা। সবাই একটু জানায় দাও, যারা আমাদের সাথে যুক্ত আছে একটু জানাও যে এই অফের ব্যবহার দিয়ে সিক্সম তৈরি করতে পারবে কিনা। দ্য স্টুডেন্টস অফ মাদ্রাসা, হ্যাঁ ধন্যবাদ। তাহিয়া ইসলাম খাদিজা, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। ইসলামের শেহজাদি, দ্য বয় অফ কুমিল্লা, হ্যাঁ অবশ্যই দ্য বয় অফ কুমিল্লা। একটু সবাই একটু কমেন্টে জানায় দাও সিক্সম তৈরি করতে পারবে কিনা। তোমাদের কি মনোযোগ আছে ক্লাসে? কেউ তো রেসপন্স করতেছো না। আমরা ক্লাসের শেষ অবধি চলে আসছি। পুকুরের পানি বিশুদ্ধ, পুকুরের পানি বিশুদ্ধ। তাহলে এখন খেয়াল করো তো, পুকুরের পানি বিশুদ্ধ, তাহলে এখানে এই বিশুদ্ধ কথাটি কার জন্য আসছে? পুকুরের পানি তার জন্য। তাহলে বিশুদ্ধ ইংরেজি কি? পিওর। বিশুদ্ধ ইংরেজি কি? পিওর। বিশুদ্ধ ইংরেজি কি? পিওর। তাহলে পুকুরের পানি, তাহলে এখানে কি আছে? আমাকে এই বাক্যটা ইংলিশ করতে কি করতে হবে? এই জায়গায় কিসের ব্যবহার আছে? এর ব্যবহার আসছে। পুকুর এর পানি, পুকুর এর পানি। তো এর জন্য আমাকে কি নিয়ে আসতে হবে? অফ নিয়ে আসতে হবে। তারপরে বস্তু বেটা অফের আগে বসে খিলখিলাইয়া হাসে, মালিক বেটা অফের পরে মন খারাপ করে বসে। তাহলে পানি ইংরেজি কি? ওয়াটার। পানি ইংরেজি কি? ওয়াটার। এবার পুকুর ইংরেজি কি? পন্ড।
এবার পানীয় নাম, পুকুর নাম, নামের পূর্বে আর্টিকেল দা বসে, দ্য ওয়াটার অফ পন্ড। এবার প্রশ্ন হলো পুকুরের পানি বিশুদ্ধ, এই বাক্যটাকে আমরা বিভার্ব দিতে পারবো কিনা। এতটুক যা লিখলাম, এই বাক্যটা কি হয়েছে, বাক্য নামক একটা বডি হয়েছে, কিন্তু এই জায়গায় কি দেওয়া হয় নাই, ভার্ব দেওয়া হয় নাই। তো বাক্যের প্রাণ হলো ভার্ব, বাক্যের প্রাণ হলো ভার্ব। এখন ভার্ব না দিলে বাক্যটা কমপ্লিট হবে না। এখন প্রশ্ন হলো হুম স্যার পারবো, আচ্ছা ঠিক আছে। আমাদের পুরাতন কোর্সের কতজন আছেন? দুইটাই হয়, আচ্ছা ঠিক আছে। তো এখন প্রশ্ন হলো, এখন আমি বিভার্ব দিব নাকি অন্য ভার্ব দিব? এই সিদ্ধান্তটা কে দিবে? বাক্যটা বলে দিবে। এই বাক্য বলবে আমি কি বিভার্ব দিব নাকি অন্য ভার্ব দিব। তাহলে আমি বাক্যকে জিজ্ঞেস করি, পুকুরের পানি বিশুদ্ধ, বাক্যটা তারা কি খাওয়া বুঝাইছে, যাওয়া বুঝাইছে, লেখা বুঝাইছে, পড়া বুঝাইছে, ড্রয়িং করা বুঝাইছে, কোনো কিছু দেখা বুঝাইছে? কিছুই বোঝায় না। কি বুঝাইছে? পুকুরের পানি বিশুদ্ধ, তার মানে পানির একটা অবস্থা বুঝাইছে। অবস্থা মানে কি? ব্যক্তি, বস্তু, প্রাণীর দোষ, গুণ, ভালো মন্দ, সংখ্যা, বয়স, পরিমাণ। তাহলে এটা প্রাণীর গুণ বুঝিয়েছে, এই জন্য আমরা এই বাক্যটা বলবো কি, অবস্থা বুঝাইছে। তো অবস্থা বুঝালে না কোন ভার্ব দিতে হয়? বিভার্ব দিতে হয়। এবার বিভার্বে গেলাম, বিভার্ব 10টি, আমি তার 10টি দিতে পারবো না, একটি দিতে হবে। এবার দেখলাম বিভার্ব 4টা ক্যাটাগরিতে বিভক্ত। আমি দেখব আমার এই বাক্যটা কোন ক্যাটাগরিতে আছে। পুকুরের পানি বিশুদ্ধ বাক্যটা কোন কালে আছে? একালে আছে। পুকুরের পানি বিশুদ্ধ ছিল, তাহলে সেকাল। পুকুরের পানি বিশুদ্ধ হবে, তাহলে পরকাল। যেহেতু বাক্যটা একাল, তাহলে আমাকে একালের ভার্ব দিতে হবে। তো একালের ভার্ব কয়টি? 3টি, এম, ইজ, আর। এবার প্রশ্ন হলো আমি এম দিব নাকি ইজ দিব নাকি আর দিব? এই সিদ্ধান্ত কে দিবে? এই সিদ্ধান্ত দিবে যে বাক্যে আমি ভার্বটা দিতে যাচ্ছি ওই বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট কি আই হলে এম, সাবজেক্ট কি বিআইপি হলে ইজ, সাবজেক্ট কি আনবিআইপি হলে আর। এবার তোমরা কমেন্ট একটু জানাই দাও তো কি হবে, ইজ হবে নাকি আর হবে? কি হবে সবাই একটু কমেন্টে জানাই দাও, দেখি কি হবে। এটার পরে আমরা একটা কুইজ খেলবো, ভিআইপি সাবজেক্টে একটা কুইজ খেলবো, দেখি আমাদের কুইজটা কে কে পারে। ইয়াসমিন তানু লিখছে আর, আচ্ছা আর কে আছে? ওয়াসিম, ইয়াসমিন তানু একবার লিখছে ইজ, পরে লিখছে আর কে আছো দেখি পারো কিনা। আর কে আছো? মোহাম্মদ জুনাইদ, সে লিখছে ইজ, মোহাম্মদ জুনাইদ লিখছে ইজ। আচ্ছা এখানে আর হবে, ফাতেমাত জোহরা আর হবে। আচ্ছা মোহাম্মদ তহিদুল ইসলাম লিখছে আর হবে। এই দেখছো একটু আগে তোমাদের একজন লিখছিল যে এই কোর্সটি কি আদৌ আমাদের এসএসসির দাখিলের জন্য। তো এখানে তো আমি আশা করি যারা এখানে আমাদের ক্লাস করতেছো এসএসসির আসো, এইচএসসির আসো বা একাডেমিতে যে কোনো একটা ক্লাসে আসো, যারা আর লিখতেছো, আজকে তুমি নিজেকে জাস্টিফাই করো যে তোমার ইংলিশে তোমার উইকনেসটা কতটুকু, তোমার দুর্বলতা কতটুকু আছে ইংলিশে। একটা সাধারণ বাক্যের একটা নর্মাল ইংরেজি ভাষায় বাচ্চা, ইংরেজি ভাষায় এই বাক্যগুলো হলো বাচ্চা টাইপের। এই জায়গায় তুমি রাইট ফর্ম ভার্ব ভুল করতেছো, তাহলে তুমি তোমার পরীক্ষা কি করবা বলো? যারা আর লিখছো নিজেদেরকে একটু জাজ করো যে তোমাদের অবস্থা কোথায়, কতটুকু উইকনেস তোমাদের আছে। একটা সাধারণ বাক্য, এই বাক্যটা যদি তোমাদের এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষা আসতো রাইট ফর্ম ভার্বের জন্য, এখানে আর লিখে দিতা না, আর লিখে দিতা। রাইট ফর্ম ভার্বের জন্য রুল ক্যাপচার করো, স্ট্রাকচার মুখস্থ করো। কেন করো বলো তো? কি দরকার আছে তোমার স্ট্রাকচারে? তোমার ব্রেইন তোমাকে সাপোর্ট করবে এখানে। ন্যাচারাল ওয়েতে তুমি অ্যান্সার করবা, কিসের স্ট্রাকচার? এই বাক্য বলে দিবে। আচ্ছা এবার আমি অ্যান্সার করি, দেখো খেয়াল করো। নাইম লেখছে ইজ, একবার লেখছে আর, পরে লেখছে ইজ। তো এটা তো স্বাভাবিক কথা, আর যদি না হয় তাহলে ইজ হবে। এটা তো তোমাদের চালাকি, কিন্তু আগে এক্সাক্ট মেসেজটা ক্লিয়ার করো। তা আর ইজ কেন হবে? দেখো পুকুরের পানি বিশুদ্ধ, তাহলে এখানে বিশুদ্ধ কি পুকুর নাকি পানি? এই জায়গায় কি বিশুদ্ধ পুকুর নাকি পানি? অবশ্যই পানিটা বিশুদ্ধ, পুকুর না। কিন্তু পানিটা কোথাকার? নদীর, খালের নাকি বিলের নাকি পুকুরের? ওই জিনিসটা এখানে মিন করা হয়েছে। তাহলে আমরা এই জায়গায় যখন আমরা ভার্ব দিব, এর ব্যবহারের ক্ষেত্রে অফের ব্যবহার দিয়ে যখন কোনো সাবজেক্ট আসবে, তখন ভার্ব দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই এই জায়গায় তাকাবো অফের আগে কে আছে।
অফের আগে যে আছে তার দিকে তাকায় আমরা ভার্ব দিব। তো অফের আগে যদি একটা কিছু থাকে তাহলে ভিআইপি হবে, ইজ হবে, আর যদি একের বেশি থাকে তাহলে আর হবে। এখন কি আছে অফের আগে? পানি আছে। এখন তোমরা আমাকে বলো তো পানি কি অনেক কিছু নাকি একটা কিছু? পানি কি গণনা করা যায়? পানিকে কি কখনো একটি, দুইটি, তিনটি করে গণনা করা যায় না। পানিকে কি করতে হয়? পরিমাণ করতে হয়, পরিমাপ করতে হয়। তাহলে এই পৃথিবীতে যা কিছু আছে এই সমস্ত কিছু, সমস্ত নাউন দুইটা ভাগে বিভক্ত, একটা কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। একদল নাউনকে গণনা করা যায়, আরেকদল বস্তুকে গণনা করা যায় না। যেমন মাটি, সয়েল, সুগার, সল্ট, পানি, মিল্ক, তারপর তৈল, এগুলা গণনা করা যায় না। তো যাহা গণনা করা যায় না তাহা সবসময় কি হয়? একটা হয়। যে আমার গ্লাসের পানিও পানি, আটলান্টিক মহাসাগরের পানিটাও পানি, দুইটাই পানি, কিন্তু তার কি আছে? পরিমাপ আছে, পরিমাণ আছে, কোয়ান্টিটি আছে, পরিমাণ আছে। হয়তো এখানে একটু, ওই জায়গায় বেশি, কিন্তু তার কি নাই? সংখ্যা নাই, এটা গণনায় আসে না। তো যাহা গণনা করা যায় না তাহা সবসময় কি হয়? ভিআইপি হয়। আর ভিআইপি হলে না ভার্ব কি হয়? অবশ্যই ভিআইপি হলে ভার্ব কি হয়? ইজ হয়। সাবজেক্ট যখন ভিআইপি হয় তখন তার ভার্ব কি হয়? ইজ হয়। এবার কি বুঝতে পেরেছ? সবাই একটু কমেন্ট করে বোঝাও, বলো তো এখন হয়েছে কিনা? সবাই এখন বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। হ্যাঁ মেহেদি, হুজুরের সামনে কেন যেন আমার কমেন্টটা যায় না। আচ্ছা, কমেন্ট আসতেছে, তোমার কমেন্ট আসতেছে, হয়তো চোখে পড়তেছে না, তার কারণ আমরা তো কমেন্ট আর বারবার ফোকাস করতেছি না, একটু পরপর ফোকাস করতেছি, এই জন্য। দ্য ওয়াটার অফ পন্ড ইজ পিওর, এই তো দারুণ হয়েছে। জি, মোহাম্মদ তহিদুল ইসলাম, জি নাইম, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখন প্রশ্ন হলো, এখন তোমরা এই বাক্যটাকে আবার 6টা বানাতে পারবা কিনা? পুকুরের পানি বিশুদ্ধ, পুকুরের পানি বিশুদ্ধ না, পুকুরের পানি কি বিশুদ্ধ, পুকুরের পানি কি বিশুদ্ধ না, পুকুরের পানি কেন বিশুদ্ধ, পুকুরের পানি কেন বিশুদ্ধ না, এই 6টা বানাতে পারবা কিনা? হুজুর খেয়াল করেননি মনে হয়। মেহেদি সরকার, আচ্ছা ঠিক আছে। ফাতেমাতুজ জোহরা, জি অনেকেই লিখছে জি স্যার বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে বোঝার জন্য। না বোঝার কোনো স্কোপ নেই, আমরা প্রত্যেকটা বিষয় তোমাদেরকে একদম সহজ এবং সাবলীল ভাষায় উপস্থাপন করব। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব চেষ্টা করব ইনশাল্লাহ ক্লাস বুঝিয়ে তারপর ছাড়ার জন্য। এখন তো এটা অনলাইন মাধ্যম, আমাদেরকে একটু সময় নিয়ে তোমাদের রেসপন্স দিতে হয়। অফলাইন মাধ্যম হলে তো কোনো কথাই ছিল না, ইনস্ট্যান্ট ফিডব্যাক আসতো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, জি স্যার পারবো। এবার তোমাদের কাজ হলো এই বাক্যটাকে 6টা বাক্যতে কনভার্ট করা। এই যে the water of pond is pure, the water of pond isn't pure, is the water of pond is pure, pond pure, isn't the water of pond pure, why is the water of pond pure, why isn't the water of pond pure। এইভাবে প্র্যাকটিস করা, মুখে উচ্চারণ করা এবং খাতায় লেখা। শুধু এইটাতে থাকলে হবে না, এখন থেকে তুমি ধোমায়া কাজ করা শুরু করো। মাদ্রাসার ছাত্ররা ভদ্র, the students of madrasa are polite, আর polite, বাংলাদেশের মানুষেরা গরিব। দ্য পিপল অফ বাংলাদেশ আর poor, বাংলাদেশের রাজধানী ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। তারপর দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজেন্ট ঢাকা, ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা, ইজেন্ট দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা। এইভাবে করে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকো। ক্লাস 10-এর ছাত্ররা দুষ্ট, দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10 আর নটি, আর নটি হয়ে গেছে, হয়ে গেছে। মাদ্রাসার ছাত্ররা খুবই চতুর, দ্য স্টুডেন্টস অফ মাদ্রাসা আর ভেরি কান্নিং, ভেরি কান্নিং, এই তো হয়ে গেছে। মাদ্রাসার ছাত্ররা খুবই মিশুক, দ্য স্টুডেন্টস অফ মাদ্রাসা আর ভেরি ইজি গোয়িং, ভেরি ইজি গোয়িং। এইভাবে প্রচুর প্র্যাকটিস করে থাকো, প্রচুর এর ব্যবহার দিয়ে সিস্টেম তৈরি করো, মুখে প্র্যাকটিস করো, আর প্রচুর পরিমাণে বলো আমি ক্লাস 10-এর ছাত্র, আই এম দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10, আই এম দ্য স্টুডেন্ট অফ কলেজ, আই এম দ্য স্টুডেন্ট অফ স্কুল, আমি 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 পরিবারের বড় সন্তান, আই এম দ্য ফার্স্ট চাইল্ড অফ আওয়ার ফ্যামিলি, অফ আওয়ার ফ্যামিলি। হ্যাঁ, আমি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক, আই এম আ প্রাউড সিটিজেন অফ বাংলাদেশ, আই এম দ্য প্রাউড সিটিজেন অফ
বাংলাদেশ, যা মনে হচ্ছে বলতে থাকো। আমি আমার ক্লাসের একজন দুর্বল ছাত্র, আই এম আ উইক স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস। হয়ে গেছে ইনশাল্লাহ। এইভাবে তোমরা, স্যার আমার মোবাইল বন্ধ হয়, ও আচ্ছা, আমরা অনেক প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে নিয়েছি, আমরা ক্লাস এখনই শেষ করে দিচ্ছি, তোমাদের বাড়ি কাজটা বুঝিয়ে দিই। কিন্তু যে বিষয়টা আমি বারবার বলতেছি, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন তোমরা আমাকে একটু জানাও তো দেখি, একটু ফিডব্যাক দাও আমাদের এই 3টা ক্লাসে তোমাদের আইডিয়া কি হয়েছে, যে আমরা যদি এই ধারাবাহিকতায় তোমাদের ক্লাসটাকে কন্টিনিউ করি, 3 মাস পরে যদি আমরা 3 মাস কোর্সটাকে লঞ্চ করি, 3 মাস পরে তোমার ইংরেজির ভিত্তি মজবুত হবে কিনা, বা তোমরা ইংলিশে স্মার্ট হবে কিনা, এই রেসপন্সটা একটু আমাকে করো দেখি। সবাই এটা একটু কমেন্টে জানাও। স্যার আপনার ক্লাস যত করি মন ভরে না, মুস্তাকিম হাসান, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এই রেসপন্স আমার স্টুডেন্টরা সবাই করে। দারুণ নাজাতের যে স্টুডেন্টরা আমার কাছে পড়ে, ওরা তো এখন ছুটিতে বাড়িতে আছে, অনেকেই ফোন দিয়ে বলতেছে স্যার বাসায় গিয়ে অস্থিরতায় আছি, আপনার ক্লাস করতে পারতেছি না, এই জন্য বাসায়ও ভালো লাগতেছে না, কেমন যে একটা শূন্যতা ফিল হচ্ছে, শূন্যতা অনুভব করছি। আমার অনেক স্টুডেন্টরাই ফোন করে আমাকে, স্যার অনেক ভালোভাবে বোঝায়। আচ্ছা, ধন্যবাদ তাহিয়া ইসলাম খাদিজা, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের অনুভূতিটা একটু শেয়ার করো, যে আমরা যদি এই ধারাবাহিকতায় এইভাবে তোমাদেরকে নিয়ে 3টা মাস কন্টিনিউ করি, তোমাদের ইংরেজির দুর্বল ভিত্তিটা কি মজবুত হবে? আমরা কি ইংলিশটাকে নিজের মধ্যে ধারণ করতে পারবো? স্যার আমি নতুন, কখন আপনি ক্লাস নেন জানি না। আচ্ছা, আমাদের ফ্রি ক্লাসটা আপাতত প্রতিদিন রাত 8টায় শুরু হচ্ছে, এবং আমাদের এই পেজে আমাদের প্রিভিয়াস 2টি ক্লাসের রেকর্ড ক্লাস দেওয়া আছে, তোমরা ক্লাসটা করে নিও। স্যার অনেক বুদ্ধি পাইছি আপনার ক্লাসগুলো করে, আলহামদুলিল্লাহ। জুনাইদ অসংখ্য ধন্যবাদ। আর সামনের ক্লাসগুলোতে আমাদের আরও বেশি আসবে। মেহেদি সরকার, হ্যাঁ মেহেদি তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে তোমার 6 ফর্মটা এক জায়গায় ভুল হয়েছে, 6 নাম্বার ফর্ম এবং 4 নাম্বার ফর্মটা। মেহেদি, আমি যদি একটু সবার উদ্দেশ্যেই বলি, যখন তুমি এরকম করবা 4 নাম্বার ফর্মটা ইজ নট দ্য ওয়াটার অফ পন্ড ইজ পিওর, এরকম এইভাবে লেখা যাবে না। এটাকে যখন আমি কি করতেছি, যেমন দেখো এরকম, আচ্ছা হি ইজ নট, এরকম তো করলাম, ইজ হি, তারপরে ইজ হি নট, আগে ইজ আনতে হবে, তারপরে সাবজেক্টকে নিতে হবে। কিন্তু যদি আমি চাই যে আমি কি করব, এই জায়গায় নটটা নিয়ে আসবো, এখানে নটটা রাখবো না, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে একটু সূক্ষ্ম কাজ করবে কি, যে এই নটটাকে ভার্বের সাথে একটু কনস্ট্রাকশন করে নিয়ে আসতে হবে। ইজেন্ট হি, শেষ। আমি হয়তো বোঝাতে পেরেছি। যখন আমি কি করবো, ভার্বের সাথে নট আনবো, তখন অবশ্যই ভার্বের সাথে এটাকে কন্ট্রাকশন করে আনতে হবে, শর্ট করে আনতে হবে। একসাথে ইজ নট হি বলা যাবে না, বলতে হবে ইজেন্ট হি। ইজ নট দ্য ওয়াটার অফ পন্ড বলা যাবে না, বলতে হবে ইজেন্ট দ্য ওয়াটার অফ পন্ড, এইভাবে বলতে হবে। ইনশাল্লাহ আমি এই 3 মাসে অবশ্যই ইংলিশে দক্ষ হব। হ্যাঁ, তোহা জান্নাত, তোমার জন্য শুভকামনা রইল। স্যার আপনার ক্লাস পেলে ইনশাল্লাহ সফল হব। মোহাম্মদ জুনায়েদ, মজবুত হয়েছে অনেক। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তোমাদের রেসপন্সে আমি মুগ্ধ হয়েছি, এবং আমার ইন্সপিরেশন আরও বেড়ে গিয়েছে, অনুপ্রেরণা। তোমাদের এই রেসপন্স পেতে থাকলে আমরা হয়তো ইনশাল্লাহ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আমাদের কোর্সটা আরও সুন্দর করতে পারবো। তো সকলের জন্য শুভকামনা। আমরা আমাদের ক্লাসটা ইতি টানবো এখনই, তোমাদের বাড়ির কাছে একটু বুঝিয়ে দিই। হোমওয়ার্ক কি? 1 নাম্বার হোমওয়ার্ক হলো মেকিং 6 ফর্মস উইথ আই অ্যান্ড ভিআইপি। তোমরা আজকে খাতায় প্রচুর লিখবা, আই দিয়ে এবং ভিআইপি সাবজেক্ট দিয়ে 6 ফর্ম তৈরি করবা। আমরা ওই যে পিডিএফগুলো তোমাদেরকে শেয়ার করব, আমাদের একটা পিডিএফ থাকবে, ওখানে ওয়ার্ড মিনিং ভোকাবের একটা পিডিএফ আছে। আমরা প্রায় 200-250 ওয়ার্ডের একটা শিট তোমাদেরকে দিয়েছি, ওখানে পার্সোনালিটি ওয়ার্ড এবং আইডেন্টিটি ওয়ার্ড। হ্যাঁ, তারপর মেকিং শর্ট 6 ফর্মস আই অ্যান্ড ভিআইপি দিয়ে, তারপরে প্র্যাকটিসিং 6 ফর্মস উইথ আই অ্যান্ড ভিআইপি, প্র্যাকটিসিং শর্ট 6 ফর্মস উইথ আই অ্যান্ড ভিআইপি, তারপরে মেকিং শর্ট সেন্টেন্সেস উইথ দ্য ইউজ অফ। তোমরা কি করবা?
এই অফ দিয়ে শর্ট সেন্টেন্স তৈরি করবা কিভাবে? বাংলাদেশের নদী, দ্য রিভার্স অফ বাংলাদেশ, মাদ্রাসার ছাত্র, দ্য স্টুডেন্টস অফ মাদ্রাসা, কম্পিউটারের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার, দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার, আজকের ক্লাস, দ্য ক্লাস অফ টুডে, দ্য ক্লাস অফ টুডে, আজকের ক্লাসটি চমৎকার ছিল, দ্য ক্লাস অফ টুডে ইজ অ্যামেজিং, দ্য ক্লাস অফ টুডে ইজ অ্যামেজিং। এইভাবে অফের ব্যবহার দিয়ে তোমরা সিস্টেম তৈরি করবা। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসের লার্নিং আউটকামস, লার্নিং আউটকাম আমাদের আজকের ক্লাসের শিক্ষণফল। আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম? প্রথমত শিখেছি সিক্সমের প্রনাউন্সিয়েশন। আপনি এরকম কেন? আচ্ছা, মজবুত হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মেহেদি, অসংখ্য ধন্যবাদ। কোনো সমস্যা নেই, ভুল তো হবেই। ভুল করলে আমি বেশি খুশি হই, কারণ ভুল করলে ওই কথাটাকে আবার রিপিট করা যায়। যত ভুল করবা তোমার ভিত্তি তত মজবুত হবে। ভুল করা দরকার, ইচ্ছা করে হলেও ভুল করা দরকার, কারণ ভুল করলেই মানুষ সতর্ক হয় আর সজাগ হয়। এই জন্য ভুল করা দরকার। কোনো সমস্যা নেই, ভুল করবা। তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা, এই তোমরা পার্সোনাল কথাগুলো বন্ধ রেখে আমাদের ক্লাসটা একটু শোনো, আমরা এখনই ক্লাস শেষ করে দিব। তো আমাদের লার্নিং আউটকামস, আমাদের শিক্ষণফল, প্রথমত আমরা শিখেছি সিক্সমের প্রনাউন্সিয়েশনটা দিয়েছি, উচ্চারণটা। তারপর আমরা শিখেছি ইউজ অফ আর্টিকল, আর্টিকলের আমরা বেসিক ব্যবহারটা শিখেছি। হাউ টু কন্ট্রাক্ট সাবজেক্ট প্লাস ভার্ব অ্যান্ড ভার্ব প্লাস নট, সাবজেক্ট এবং ভার্বের মাঝে, সাবজেক্ট এবং ভার্বের মাঝে কিভাবে কন্ট্রাকশন করতে হয়, শর্ট করতে হয়, এটা শিখেছি। এবং ভার্ব এবং নটকে, যেমন ইজ নট, ইজেন্ট, আর নট, আরেন্ট, এটাকে কিভাবে কন্ট্রাক্ট করতে হয় আমরা এটা শিখেছি। তারপরে 3 নম্বরে ইউজ অফ আর্টিকল দা অথবা দি, আমরা জেনেছি দা অথবা দি এর অর্থ হলো টিটা, খানাখানি, গরিগন, বেরোরা, যেখানে আর্টিকল দা অথবা দি নিয়ে টানাটানি সেখানে, এটার অর্থ জেনেছি। এবং এটা দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করবো আমরা এটা দেখেছি। তারপরে ইউজ অফ অফের ব্যবহার আমরা শিখেছি। এটার অর্থ হলো র অথবা এর, বাংলায় আগে বস্তু পরে মালিক, আর ইংলিশে তার উল্টাটা, আগে বস্তু পরে মালিক, বাংলায় আগে মালিক পরে বস্তু। এই জন্য আমরা গান শিখিয়ে দিয়েছি, বস্তু বেটা অফের আগে বসে খিলখিলাইয়া হাসে, মালিক বেটা অফের পরে মন খারাপ করে বসে। আচ্ছা, তারপরে হাউ টু প্রনাউন্স সিক্স ফর্মস, মানে সিক্স ফর্মের উচ্চারণ আমরা কিভাবে করব ওইটার টেকনিক আমরা দেখিয়ে দিয়েছি। এই টেকনিকগুলোকে কাজে লাগিয়ে তোমরা এখন থেকে প্র্যাকটিস করে থাকো, ইনশাল্লাহ আশা করি অবশ্যই তোমাদের ইংলিশ স্মার্ট হয়ে যাবে। এবার তোমাদের জন্য আজকে একটা চমকপ্রদ বিষয়, আমি তোমাদের জন্য একটা ইংলিশ টু ইংলিশ ভার্সন, ইংলিশ টু ইংলিশ ভার্সনের একটা বই এর পিডিএফ তোমাদেরকে শেয়ার করব। যে বইটার নাম হলো এসেনশিয়াল গ্রামার ইন ইউজ, এসেনশিয়াল গ্রামার ইন ইউজ, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। এই যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস, দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং গ্রামার সিরিজ, দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং গ্রামার সিরিজ, মানে হলো বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বইটির নাম হলো এসেনশিয়াল গ্রামার ইন ইউজ, বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বই, ইংলিশ টু ইংলিশ ভার্সন। একটি বাংলা শব্দ কিংবা বর্ণ নেই যে ধুয়ে পানি খাওয়া যাবে, ফার্স্ট টু লাস্ট পুরা বইটাতে ইংলিশ টু ইংলিশে বইটা লেখা হয়েছে। লিখেছেন কে? আচ্ছা, আ সেলফ স্টাডি, নিজে নিজে পড়ান, নিজে নিজে পড়ার জন্য, আ সেলফ স্টাডি, নিজে নিজে পড়ার জন্য, রেফারেন্স অ্যান্ড প্র্যাকটিস, রেফারেন্স এবং প্র্যাকটিস সহকারে, বুক ফর এলিমেন্টারি লার্নার্স অফ ইংলিশ, ইংলিশের যারা বেসিক স্টুডেন্ট আছে, যারা বিগিনার স্টুডেন্ট আছে, যারা একেবারে জিরো, তাদের জন্য নিজে নিজে পড়ার জন্য একটি বই, এসেনশিয়াল গ্রামার ইন ইউজ ফর ফোর্থ এডিশন, ফোর্থ এডিশন। আচ্ছা, ফোর্থ এডিশন এই বইটা হলো অলরেডি আমাদের বাংলাদেশে ফোর্থ এডিশন আসছে, উইথ অ্যান্সার্স, উত্তর সহকারে। তো এই বইটা আমাদের বাংলাদেশের মার্কেটে হোয়াইট প্রিন্টও পাওয়া যায়, নিউজ প্রিন্টও পাওয়া যায়, পাশাপাশি বর্তমানে এখন কালারফুল প্রিন্টও পাওয়া যায়। যদি কি বলে আমাদের নীলক্ষেত নিউ মার্কেট, ওখানে বই মার্কেটে গেলে এই বইটার কালারফুল বই পাওয়া যায়, কিংবা অনলাইন থেকে কিনলে, রকমারি থেকে কিনলে 800 টাকার মতো নিবে রঙিন কালারফুলটা। আর যদি আমরা ক্যামব্রিজের ওয়েবসাইট থেকে কিনতে যাই তাহলে অবশ্যই বইয়ের দাম প্রায়
$35, বাংলাদেশি টাকায় প্রায় 4,000 টাকার উপরে, যেটা এলসি করতে হয়। সেদিকে না গিয়ে চাইলে কেউ রঙিন কপিটা কিনতে পারো, আর না হয় কোনো লাইব্রেরি থেকে নিউজ হোয়াইট প্রিন্টটা কিনতে পারো, আর না হয় আমরা আমাদের কোর্সে এটার পিডিএফ দিয়ে দিব। পিডিএফ দিয়ে দিলে তোমরা নিজেরা মোবাইলেই পড়তে পারবা। বইটি লিখছেন কে? রেইমন্ড মার্ফি। আচ্ছা, কি লিখছেন দেখো, অনেক কথা আছে, এগুলো তোমরা পিডিএফ থেকে পড়ে নিও। এই যে দেখো কন্টেন্টস, এই যে এখান থেকে সূচিপত্র শুরু। কি লিখছে? একজন ব্রিটিশ টিচার, ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে বইটা প্রেস করা হয়েছে, রেইমন্ড মার্ফি। এই বইটা তিনি লিখেছেন। ওনার বইয়ের ইংলিশ শেখার প্রথম টপিকটা হলো বিভার্স। প্রথম টপিকটা বিভার্স, যে উনি কোথা থেকে শুরু করছে। কিন্তু আমাদের দেশের টিচাররা কি করে? ইংলিশ শিখতে গেলে প্রথমেই গিয়ে বলে, আগে আমাদের মজককে ধুলাই করে, জেনা জানে টেন্স, তার নেই কোনো সেন্স, সে আস্থা একটা ননসেন্স। এই জন্য তিনি কি করেন? তার ছাত্রদেরকে তিনি ননসেন্স বানাবেন না, যার কারণে তিনি প্রথমেই টেন্স দিয়ে শুরু করেন। আর টেন্সের এই ভূত আমাদের ঘাড়ে চেপে কি হয়, যে দেখতে দেখতে জীবন পার হয়ে যায়, মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, কিন্তু ইংলিশ শেখা হয় না। ইংরেজির কি বলে 50-60টা স্ট্রাকচার মুখস্থ হয়, কিন্তু ইংলিশ আর শেখা হয় না। দিন শেষে ইংলিশের ভয় আমার মধ্যে থেকেই যায়, দুর্বলতা থেকেই যায়। এই জন্য আমরা বলি টেন্স আগে না সেন্স আগে। টেন্স তো অনেক পরে বিষয়, আমরা আমাদের কোর্সে হয়তো 1 মাস পরে আমরা টেন্সের আলোচনা আনবো। তার আগে টেন্সকে বোঝার জন্য যে যোগ্যতা দরকার, ওই জিনিসটাকে নিয়ে আসতে হবে। যে আমি মজা করে অনেক সময় বলি, একটা গল্প বলি। কি গল্প বলি? যে এক লোক, সে বাবা হওয়ার খুব স্বপ্ন, সে বাবা হতে চায় এবং বাবা ডাক শুনতে চায়। তো তার জন্য সে অনেক ডাক্তারের কাছে গিয়েছে, অনেক ডাক্তার দেখাইছে, অনেক কবিরাজের কাছে গিয়েছে, কিন্তু কোনো উপকার পায় না। সে বাবা হতে পারতেছে না। শেষ অবধি সে একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের সন্ধান পেয়েছে, যিনি তদবির করে। তো অনেকেই ওনার কাছ থেকে উপকার পেয়েছে। আজ পর্যন্ত ওনার কোনো ব্যাড কোনো রিপোর্ট নাই। তো উনি পরে অনেক আশান্বিত হয়ে, অনেক বুক ভরা আশা নিয়ে হুজুরের কাছে গেছে, যে আবার হয়তো আমার স্বপ্নটা সফল হবে, আমি হয়তো বাবা হতে চলছি। তো হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আমি তো বাবা হতে চাই, এই সমস্যায় বহু জায়গায় গিয়েছি, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। তো হুজুর তাকে কিছু আমল শিখিয়ে দিলেন, আর একটু পানি পড়া দিয়ে দিলেন, বলছে 3 মাস পরে এসে দেখা করো। তো এই জিনিসগুলা সে অ্যাপ্লাই করার পরে 3 মাস পরে সে হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর 3 মাস পরে কোনো রেজাল্ট পাচ্ছে না, কোনো আউটপুট নাই। সে খুব রাগান্বিত হলো এবং মনক্ষুণ্ণ হলো, মনে মনে সে কষ্ট পাইল, যে এত মানুষ হুজুরের কাছে গেল, এত মানুষ হুজুরের কাছে যায়, সবাই তো উপকৃত হয়েছে, আমি তো উপকৃত হলাম না। বিশাল বুক ভরা আশা নিয়ে হুজুরের কাছে গিয়েছি, অনেক টাকা ডাক্তারকে দিয়েছি, কবিরাজকে দিয়েছি, কিন্তু সর্বশেষ লাস্ট একটা স্বপ্ন নিয়ে হুজুরের কাছে যাওয়া, কিন্তু হুজুরও কি আমার সাথে প্রতারণা করলো? সে নিজেকে বোঝাতে পারতেছে না। তো এক পর্যায়ে সে কি করলো, হুজুরের শরণাপন্ন হলো, গিয়ে হুজুরের কাছে বললো যে হুজুর কি ব্যাপার, সবাই তো আপনার কাছ থেকে উপকার পায়, এখন পর্যন্ত কারো কাছ থেকে তো ব্যাড রিপোর্ট পাই নাই, কিন্তু আমার বেলা কেন এমন হলো? হুজুর খুব চিন্তিত হলো, যে হুজুর অনেক চিন্তা ভাবনা করে বলতেছে, আমার তো কোথাও কোনো ভুল নেই, কোনো ডিফল্ট নেই, এমনটা কেন হলো? তুমি কি পানি পড়াটা ঠিক মতো খেয়ে অ্যাপ্লাই করেছো? হ্যাঁ করেছি। যে আমলটা দিয়েছিলাম আমলটা করেছে? হ্যাঁ করেছি। তো হুজুর অনেক চিন্তা করে, হুজুর চুপ করে বসে আছেন, চিন্তা করতেছেন ব্যাপারটা কি। তো কিছুক্ষণ পরে হুজুর তাকে প্রশ্ন করলেন, বাবা তুমি বিয়ে করেছো? না হুজুর। এখন কি দাঁড়ালো বলো তো? বাবা তুমি বিয়ে করেছো? না। তো পানি পড়া তুমি কাকে খাওয়ালা? তারপরে আমল তুমি কাকে দিয়ে করালা? তাহলে এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারি, যে বিয়ে করা ছাড়া বাবা হওয়ার স্বপ্ন দেখাটা যেমন, বিয়ে করা ছাড়া বাবা হওয়ার স্বপ্ন দেখাটা যেমন, যে ইংরেজির ফাউন্ডেশন মজবুত না করে ইংলিশ গ্রামার বোঝার জন্য চেষ্টা করার স্বপ্নটাও তেমন। যত ভালো টিচারই আমার সামনে এনে দাও, বাংলাদেশের সমস্ত ফেমাস যারা ভাইরাল সব টিচারদেরকে আমি চিনি, কে কতটুকু ভালো করে। আমি যদি এখন শুরু করি তোমাদের সিলেবাস নিয়ে ক্লাস করানো, গ্রামাটিক্যাল টপিক নিয়ে, ওনারা তো স্ট্রাকচারে পড়ে, আমি স্ট্রাকচারে পড়াবো। আমি চ্যালেঞ্জ করলাম, আমার ক্লাস করার পরে তোমাদের মনে হবে যে বাংলাদেশের সবচেয়ে সহজ ক্লাস এটা, যদি আমি স্ট্রাকচারে পড়াতে চাই। এখন গ্রামার ছিল, তুমি রাইট ফ্রম ভার্ব শিখবা, চেঞ্জিং আমি এখন তোমাকে শিখিয়ে দিতে পারবো স্ট্রাকচারে এখন খুব সহজে। কিন্তু এটা দিয়ে কি হবে, হয়তো 2-1টা বাক্য তুমি এদিক থেকে এদিক, ওদিক থেকে এদিক নিতে পারবা, কিন্তু এটা দিয়ে তোমার লাইফে কোনো অপরচুনিটি আসবে না। এইটার উপর বেস করে
তুমি তোমার ফিউচার লাইফে কোনো অ্যাডভান্টেজ পাবা না। এই জন্য আমি বলি আগে গ্রামার নয়, আগে ইংলিশটাকে শিখো। কারণ বিয়ে করলে মা নিলে মায়ের ভিতরে সন্তান আছে, আমার সন্তান নেওয়া দরকার নাই। মা নিলে সন্তান অটোমেটিক চলে আসবে, আমার মাথা ধরা দরকার নাই, কান টানলেই মাথা চলে আসবে, কান টানলেই মাথা চলে আসবে, মাথাকে আমার ধরা দরকার নেই। এই জন্য বলি আগে ইংলিশ শিখে যাও, কারণ গ্রামারের ভিতরে কি আছে? ইংলিশ আছে। মায়ের ভিতরেই সন্তান আছে, মায়ের ভিতরেই সন্তান আছে। তো ইনশাল্লাহ ওই যে বলি যে টেন্স বোঝার আগে টেন্সকে বোঝার মতো যোগ্যতা আমাকে অর্জন করতে হবে, বাবা হওয়ার আগে আমাকে বিয়ে করতে হবে। তো এই পিডিএফটা আমরা তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা এটা থেকে এই যে যদি যাও, প্রত্যেকটা এখানে সবগুলা ইউনিট দেওয়া আছে, প্রত্যেকটা ইউনিটের মধ্যে এই যে দেখো, আমি একটু যদি দেখাই, এই যে দেখো এই বইটা এমন একটা চমকপ্রদ বই যে প্রথম ইউনিট 1 প্রথম পেজে লেকচার, প্রথম পেজে লেকচার, এই দেখো প্রথম পেজে লেকচার এবং দ্বিতীয় পেজেই এক্সারসাইজ। এই যে দেখো তুমি অ্যামিজার যা শিখলা, এখানে এসে তুমি ইংলিশ টু ইংলিশ ভার্সন এটা প্র্যাকটিস করবা। দ্বিতীয় পেজেই লেকচার, কি বলে এক্সারসাইজ, এই যে দেখো এক্সারসাইজ অনুশীলনী দেওয়া আছে দ্বিতীয় পেজে। প্রথম পেজে এটার চমৎকার হলো এক পার্টে লেকচার, দ্বিতীয় পার্টে তার অনুসরণী, এবং চমৎকার তোমাদের যা আছে সমস্ত ভুল কনসেপ্ট এখানে আসলে ভেঙে যাবে এই বইটাকে যখন তুমি ইউজ করা শুরু করবা। এবং অনেক পিকচার দেওয়া আছে, পিকচার দেখে দেখে তুমি ইংলিশ বলবা। যেমন দেখো একটা লোক সাপ দেখে সে চেয়ারের উপরে দাঁড়িয়ে আছে, তার মানে কি? সে সাপ ভয় পায়। তা আমরা তোমাকে শিখিয়ে দিব অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গানে গানে, ভয় পাই যাহাতে, অ্যাফ্রেড অফ তাহাতে, মজা পাই যাহাতে, ইন্টারেস্টেড ইন তাহাতে, ভয় পাই যাহাতে, অ্যাফ্রেড অফ তাহাতে, রাগান্বিত যাহার সাথে, এংরি উইথ তাহার সাথে, মুগ্ধ যার প্রেমে, এনিমোরেড ফর তার প্রেমে, সমান যার, ইকুয়াল টু তার, সমতুল্য যার, ইকুইভ্যালেন্ট টু তার। এইভাবে গানে গানে শিখাই দিব। শিখাই দিলে তুমি অনায়াসে বলতে পারবা সে সাপ ভয় পায়, হি ইজ অ্যাফ্রেড অফ স্ন্যাক্স, হি ইজ অ্যাফ্রেড অফ স্ন্যাক্স। ছবি দেখে তুমি ইংলিশ বলে ফেলবা। তো ইনশাল্লাহ আমরা ক্লাস দীর্ঘায়িত করছি না, আমরা এখনই ক্লাস শেষ করে দিব। তো যে কথাটা বললাম এই পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা ইনশাআল্লাহ চেষ্টা করবা অ্যামিজারের ব্যবহারটা আমাদের এই এসেনশিয়াল গ্রামার নিউজ বই থেকে প্র্যাকটিস করার জন্য। সর্বশেষ যে কথা, লেটস লার্ন উইথ ইন্টারেস্ট অ্যান্ড টাইম, ইন্টারেস্ট অ্যান্ড টাইম, নট ইন্টারেস্টেড। এই শব্দটার উচ্চারণ হবে ইন্টারেস্ট, এটার উচ্চারণ হবে কি? ইন্টারেস্ট, নট ইন্টারেস্টেড। উচ্চারণ হবে কি? ইন্টারেস্ট। যেমন আমরা বলি ইন্টারেস্টিং, না ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। আচ্ছা, শেষের কথাটা শুনে ছোটখাটো একটা হার্ট অ্যাটাক করলাম। হুজুর আপনাকে কি আলিমের মধ্যে বাংলা দিছে? আপনি তো ইংলিশ শিক্ষক। আচ্ছা, বলেছিলাম যে প্রায় 2 ঘন্টা। আচ্ছা মোস্তাকিম হাসান, আমরা এখনই শেষ করে দিচ্ছি। শেষ এই সর্বশেষ কথাটা, লেটস লার্ন উইথ ইন্টারেস্ট অ্যান্ড টাইম, এই কথাটা একটা সায়েন্টিফিক, এটা একটা সায়েন্টিফিক সূত্র, হ্যাঁ, যে চলো মজা এবং সময় নিয়ে পড়ি। তার মানে হলো এসনিপো এমনিপো, এসনিপো মানে হলো সময় নিয়ে পড়ি। তারপর হলো এমনিপো মানে হলো মজা নিয়ে পড়ি। এসনিপো এমনিপো মানে হলো সময় নিয়ে পড়ি, মজা নিয়ে পড়ি। তার ইংরেজি বাক্যটা হলো এটা, লেটস লার্ন উইথ ইন্টারেস্ট অ্যান্ড টাইম, চলো মজা নিয়ে পড়ি, চলো সময় নিয়ে পড়ি। এই দুইটাকে কম্বাইন করে যদি পড়াশোনা করতে পারো তাহলে জীবনে সফল হবা এবং দিন শেষে একটা আউটপুট তৈরি হবে, একটা অ্যাচিভমেন্ট তৈরি হবে। কারণ তুমি সময় দিবা, মজা দিবা না, তাহলে আউটপুট 0। আবার মজা দিবা, সময় দিবা না, আউটপুট 0। এটা একটা সায়েন্টিফিক ম্যাথ আছে এটার উপরে। আমরা যদি কখনো তোমরা মনে করো, পরবর্তী ক্লাসে আমরা এটা একটা দেখাবো প্র্যাকটিক্যাল একটা উদাহরণের মাধ্যমে। তো আজকের মধ্যে ক্লাস এখানে শেষ করছি। তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে
ওই জিনিসটার মধ্যে মজা দিবা এবং সময় দিবা। এসো সময় নিয়ে পড়ি, এসো মজা নিয়ে পড়ি। সময় দিতে হবে, মজাও লাগাতে হবে। যদি দুইটার সমন্বয় হয় তাহলে এখান থেকে ভালো কিছু অ্যাচিভ করা সম্ভব হবে। তো ঠিক আছে, আমরা ক্লাস এখানে সমাপ্ত করছি। নম্বর চড়েই আজ আর বেশি নয়, এখানেই শেষ করছি। থ্যাংকস ফর বিং পেশেন্ট হিয়ার। ধৈর্য সহকারে আমাদের ক্লাসটা করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আরও সুন্দর টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আগামী ক্লাসে। আর তোমাদের 100% উপস্থিতি কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কমেন্টে জানাও, তারপরে আমরা লাইভ কেটে দিব ইনশাল্লাহ। হুজুর আপনাকে কি আলিমের মধ্যে বাংলা দিচ্ছে, আপনি তো ইংলিশ শিখো। হুজুর আপনাকে আলিমের মধ্যে বাংলা মানে কি? মেহেদি হাসান সরকার, তোমার কথাটা আমি বুঝতে পারিনি। স্যার পিডিএফ কি সবার জন্য উন্মুক্ত? আপাতত আমাদের এটা ফ্রি ক্লাস, তো সবার জন্য উন্মুক্ত হবে, কিন্তু যখন আমাদের পেইড কোর্স শুরু হবে তখন এটা সবার জন্য উন্মুক্ত থাকবে না। মাই গোল্ডেন মাদিনা, আচ্ছা মোহাম্মদ জুনায়েদ। 1 মিনিট কারো কোনো কোশ্চেন আছে কিনা 1 মিনিট একটু কমেন্টে জানাও, এরপরে আমরা লাইভ শেষ করে দিব। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জুনায়েদ বলো। স্যার উনি বলতে চাইছেন যে আলিম ক্লাসের মধ্যে আপনার সাবজেক্ট কি বাংলা বিষয় দেওয়া? না, আলিম ক্লাসের মধ্যে বাংলা বিষয় মানে কি, আলিমে অপশনাল সাবজেক্ট, ঐচ্ছিক সাবজেক্ট থাকে তোমার দুইটা, একটা পরিণীতি আর একটা হলো অর্থনীতি। তো আমি সেখানে পরিণীতি নিয়ে পড়েছি। ইসমাইল, সামনে দাখিল পরীক্ষা, ইংরেজি নিয়ে আমি চিন্তিত, ইংরেজিতে দক্ষ হওয়ার কিছু উপদেশ দেন। আচ্ছা এখন তো যদি সামনে যদি দাখিল পরীক্ষা হয়, আমাদের কোর্সটা করতে থাকো ইনশাল্লাহ। এই 3 মাসের কোর্স কমপ্লিট করলে তুমি ইংলিশে দক্ষ হয়ে যাবা। আমরা যেভাবে ইনস্ট্রাকশন দেই, যে নির্দেশনা দেই, ঠিক ওইভাবে যদি আগাইতে পারো আর প্র্যাকটিসটা একটু বেশি করতে পারো, 100% শিওর তুমি ইংলিশে দক্ষ হবা এবং তোমার সিলেবাস দেখবা যে পরীক্ষার হলে গেলে সবার চেয়ে তুমি ভালো করতেছো ইনশাআল্লাহ। হুজুর বইটার পিডিএফ দিয়েন। আচ্ছা আমরা পিডিএফ দিয়ে দিব, এসেনশিয়াল গ্রামার নিউজ, এই বইয়ের পিডিএফ আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর কারো কোনো কোশ্চেন? আপনার ক্লাসে আর পাবো নাকি? হ্যাঁ জুনাইদ, আমরা আরো কয়েকটা ফ্রি ক্লাস দেবো ইনশাল্লাহ। এই সন্ধ্যা 8টায় শুরু হবে, এটা খেয়াল রাখিও। প্রতিদিন সন্ধ্যা 8টায় হবে, আমরা আরো কয়েকটি ফ্রি ক্লাস নিব। মেহেদি হাসান সরকার, আলিম জিপিএ 5 কোর্স কি আপনার বাংলা ক্লাস দিচ্ছে নাকি? না না না, ওখানে আমি ইংলিশটা নিয়ে আসি, আমি ইংলিশ নিয়ে আছি, বাংলা না। আমি ইংলিশ নিয়েই তোমাদের সামনে আসব, অন্য কোনো সাবজেক্ট না। কারণ যা প্রচুর প্রেশার নিতে হয়, প্রচুর কাজ করতে হয়। অন্য সাবজেক্ট চাইলেও পড়াতে পারতাম, সে বিষয়ে অভিজ্ঞতা আছে, কিন্তু আমি নিজে থেকে ওগুলাতে টাচ করি না। তার কারণ অনেক কাজ করতে অনেক পরিশ্রম করতে হয়। তোমরা হয়তো স্লাইডগুলো দেখে হয়তো বুঝতে পেরেছো, এই যে সারাদিনের পরিশ্রম, এই যে স্লাইডগুলো তৈরি করা তোমাদের জন্য। আত্মাদিসের নতুন কোর্স আলিম জিপিএ 5, না না, আলিম জিপিএ 5 কোর্সে আপনার কোনো ক্লাস আছে না? হয়তো আগামীতে ইংলিশ নিয়ে যুক্ত হতে পারি, আপাতত আমার কোনো ক্লাস নেই। হুজুর সব বিষয় সহজ লাগে, ইংরেজি এত কঠিন লাগে কেন আমার কাছে? আচ্ছা ইসমাইল, আমাদের 3টা ক্লাস তো তুমি করেছো, এখন এই 3 ক্লাস থেকে তুমি তোমার অভিজ্ঞতা জানাও যে এখন তোমার কাছে ক্লাস কি কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? এই 3 ক্লাসে তোমার যে অভিজ্ঞতা রয়েছে এখান থেকে কথা বলো, যে এখন তোমার কাছে ক্লাসটা সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? সেম টু ইউ। আব্দুল্লাহ, আমাদের ক্লাস করার পরে আর ইংলিশ কঠিন মনে হওয়ার কোনো স্কোপ নেই, এখন সহজ মনে হওয়ারই কথা। প্রয়োজনে আমাদের এই রেকর্ড ক্লাসগুলো বারবার দেখো, দেখে বোঝার চেষ্টা করো।
আচ্ছা, আমরা আর কোশ্চেন নিচ্ছি না, আমরা লাইভটা এখানেই কেটে দিচ্ছি, লাইভ শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমরা আর কোনো কোশ্চেন নিচ্ছি না। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।